নীলক্ষেত, খিলক্ষেত, কত রকম ক্ষেত আছে না। চিটাগাং এ স্যার। আপনি চিটাগাং থাকেন আলী হোসেন? জি স্যার চিটাগাং। আপনি চিটাগাং আন্দর কিল্লাতে পাওয়া যাবে স্যার। আপনি আন্দর কিল্লায় বুক গার্ডেন নামে একটা বইয়ের দোকান আছে, এখান থেকে আমি কালেক্ট করছি বুক গার্ডেন। আপনি কি বলছেন, আপনার নাম কি? জি আন্দর কিল্লায় বুক গার্ডেন একটা বই দোকান আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা তো আজকেই আপনার তো নিয়ে ফেলা উচিত, কারণ এই বইটা ছাড়া আগাইতেই পারবেন না, আমার সঙ্গে তো আগাইতে পারবেন না, কোপ করতে পারবেন না। জি স্যার, আমি আপনার পড়াটা কিন্তু পুরো বইয়ের সাথে ম্যাচিং করা, একদম ম্যাচিং করা, কারণ এটা ছাড়া তো আমি উপায়ও দেখতেছি না। আপনার জুমে ক্লাস দিব, আমার তো ব্ল্যাকবোর্ড নাই, হোয়াইট বোর্ড নাই, আপনাকে যে আমি এখানে বুঝাবো সম্ভব না সেটা, বুঝছেন না। আর এই বইতে যেভাবে লেখা আছে একেবারে ইজি ভাষায় সুইট একটা ল্যাঙ্গুয়েজ করে বলা, একদম বুঝছেন না, পড়লেই বোঝা যায় একদম, এত মানে দারুণ একটা বই, এবং সিলেবাসটা পুরো কভার করে। এই বইটা লাগবেই। আর আপনারা চিটাগাঙে যারা আছেন তারা হয়তো বা চিটাগাঙে ওই যে আমাদের যে অফিসের নিচে পিয়ন যারা আছে ওরাও বোধহয় কিছু বেচা বিক্রি করার চলে, ওখানেও খোঁজ নিতে পারেন, ওরাও বোধহয় ওখান থেকে অনেকে নেয়। আমি গতবার দেখছিলাম। এটা 12-13 সেশনের বই নাকি? হ্যাঁ, আমার হাতে যেটা আমি লাইব্রেরি থেকে নিয়েছি 2012-2013 এর সেশন। এই বইটা ছাড়া আপনি আমার সঙ্গে আগাতে পারবেন না, কারণ এই বইটা থাকলে অনেক সুবিধা হবে, একদম মানে পুরাই সুবিধা হবে আর কি, কারণ বুঝছেন না। স্যার পারফরম্যান্স অপারেশন সিমার যেটা, ওটা তো স্যার আমি আমার কাছে মানে আমি স্যার সরি স্যার কুষ্টিয়া থেকে বলছি। জি জি সোহেল রানা। জি স্যার। কুষ্টিয়া স্যার বইটা আমার কাছে নাই স্যার, তো আমি সফট কপি একটা ম্যানেজ করছি, কিন্তু আপনার সঙ্গে স্যার ম্যাচ করে না। আমি কি স্যার আসলে ভুলটা ডাউনলোড করছি কিনা আমি ঠিক স্যার একটা মিনিট আমি একটু নিই স্যার। আপনি 2012 আমি তো বললাম 2012-2013 এডিশনটা নেন, তাহলে আমার সঙ্গে পুরোটাই মিল পাবেন। হ্যাঁ 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 স্যার, আপনি কি স্যার এটার কথা বলছেন স্যার? আপনি যেটা দেখাচ্ছেন এটা মনে হয় বিপিপি মিডিয়া, এটা মনে হয় অন্য কোনো পাবলিকেশনের। এই বইটা আমি দেখছি অনলাইনে, আপনি যেটা দেখছেন এটা মনে হয় বিপিপি মিডিয়ার বোধহয় না। একটু নিচে নামান তো, হ্যাঁ বিপিপি মিডিয়া না, হ্যাঁ স্যার বিপিপি স্যার, বিপিপি মিডিয়া। এটার সঙ্গে এটা ম্যাচ করবে না, এটা আরেকটা। আচ্ছা, এটা আপনি যে আপনি কাপলান কে আপনি শুধু লেখেন KAPLAN কাপলান, KAPLAN। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, এটা আপনি আমাকে যেটা দেখাচ্ছেন এটা আমার কাছে, এটা আমি না, আমি আপনাকে বলি শুনেন, আমাদেরকে পাবলিকেশন কে স্যার কাপলান পাবলিকেশন। আমি আপনাকে বলি যেটা আমার হাতের সামনে আছে, এটা থেকে আমি পুরোপুরি স্টাডি করে ফেলছি, বইটা আগেও পড়েছি কেমন, আর আমাদের দেওয়া সিলেবাসটা পুরো ডেটের সাথে ম্যাচ করে। সো এটাই আমাদেরকে ফলো করতে হবে। আপনারা হাজারো বই পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই, বাট এই বইটা তো আমাদের টেক্সট বুক হিসেবে আমরা এটাতে গো থ্রু করবো, সুতরাং এটা হাতের কাছে থাকতেই হবে আপনাদের। আর আমি যখন পড়াবো আমার এক্সাম্পল গুলো থাকবে এখানে, তখন আপনারা আমি এখান থেকে বললে আপনারা ফলো করতে পারবেন, অন্য বইয়ের সঙ্গে তো ফলো ম্যাচ হবে না, বুঝছেন? রাইট স্যার, ওই প্রবলেমটা ফেস করতেছি তো। ইন দ্যাট সরি স্যার, আপনাকে না, আমার টিম গ্রুপকে বলতেছি, আপনারা কেউ কি ঢাকাতে বা আশপাশে কেউ থাকেন? আমি কুষ্টিয়াতে আসলে একটা কপি চাই, আমার কেউ হেল্প করতে পারে কিনা? স্যার আপনার বইটা যদি পিডিএফ করে আমাদেরকে প্রতি ক্লাসের লেকচার শিট আকারে দেওয়া হয়তো মনে হয় আমাদের জন্য ভালো হয় বেশি। পিডিএফ করতেই করবো আমি তো ওটার কোনো অনলাইন লেসন পাইনি, অনলাইন তো অন্যান্য সাবজেক্টে লাগবে নিয়ে আসেন। না ওটা পিডিএফটা আমার কাছে নাই, তো থাকলে তো ভালোই হতো, আমি একেবারে সামনে দিয়ে পারতাম। আপনারা এটা লাইব্রেরিতে খোঁজ দিতে পাবেন, অবশ্যই পাবেন, তো अवेलेबल ভাই। আলী হোসেন ভাই, আপনার কাছে যদি বইটা থাকে আপনি অন্তত মোবাইল দিয়ে স্ন্যাপ নিয়ে পিডিএফ করে স্যারকে হেল্প করতে পারেন। না স্যার, না ভাই, তাহলে আমি আজকে ক্লাস শুরু করি। অলরেডি 34 পার্টিসিপেট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা লাস্টে গতদিন যা ছিল আমরা অ্যাবজর্পশন কস্টিং পর্যন্ত। আচ্ছা, এটা কার একটা ওভারহিয়ার করতে পারে? আপনারা সবাই মিউট করে ফেলেন, সবাই মিউট করুন। 2001-81 এটাতে সাউন্ড শোনা যাচ্ছে ওখান থেকে, মিউট করে ফেলেন, মিউট করেন। 2020-200181 হ্যাঁ মিউট করুন, ঠিক আছে, গুড।
হ্যাঁ, তাহলে আমি ক্লাস দিচ্ছি, আপনাদের কোনো আবার প্রয়োজনে আপনারা আবার আনমিউট করবেন, আমি ক্লাস নেওয়া শুরু করছি। আপনারা যারা যারা পারেন আপনারা যদি ভিডিওটা অন করে রাখেন তাহলে আপনাদেরকে আমি দেখতে পারবো, একটা ইন্টারাকশনের সুবিধা হবে আমার জন্য, যদি কোনো অসুবিধা না থাকে আর কি। তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর সম্বন্ধে আমরা পড়েছি, এবং মোটামুটি একটু রিভিউ করি। তাহলে আমরা লাস্ট অ্যাবজর্পশন কস্টিং যেটা পড়েছি, আমরা তার মধ্যে আপনার এই যে অ্যাবজর্পশন কস্টিং প্রসিডিউর পড়েছিলাম না, ওভারহেড অ্যালোকেশন, ওভারহেড অ্যাপরশনমেন্ট, ওভারহেড অ্যাবজর্পশন, এই তিনটা বিষয় কি আপনাদের মাথায় ঢুকছিল? তো বলেন দেখি একটু কেউ, হোয়াট ইজ ওভারহেড অ্যালোকেশন, হোয়াট ইজ ওভারহেড অ্যাপরশনমেন্ট আর ওভারহেড অ্যাবজর্পশন, কেউ বলতে পারবেন? ওকে, অন্য কেউ একজন বলেন ওভারহেড অ্যাপরশনমেন্ট। স্যার ওভারহেড হচ্ছে এই অ্যাপরশনমেন্টটা বলেন। হ্যাঁ, অ্যাপরশনমেন্ট। হ্যাঁ, রিয়াদ হোসেন বলবেন, বলেন, শুনতে পাচ্ছি না আপনাকে। আলী হোসেন শুনতে পাচ্ছি না, বলেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, আমি তো শুনতে পাচ্ছি না, কেউ বলবেন ওভারহেড অ্যালোকেশন সম্বন্ধে? নুরুজ্জামান বললেন যে আমরা অ্যালোকেট করাটা কি জিনিস। অ্যাপরশনমেন্ট নিয়ে কেউ মনে আছে, কারো মনে আছে? হোয়াট ইজ অ্যাপরশনমেন্ট, কেউ বলবেন? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপরশনমেন্ট, ওভার অ্যালোকেশন, অ্যাপরশনমেন্ট এন্ড অ্যাবজর্পশন, এগুলা যদি এই কনসেপ্ট তিনটা আমাদের মাথায় মধ্যে অবশ্যই রাখতে হবে, আদারওয়াইজ আমরা সামনে গিয়ে কিন্তু আটকে যাবো। হ্যাঁ, আমাদের কোনো কনফিউশন নিয়ে আমরা আগাতে পারবো না, আমাদের এই কনফিউশন গুলো মনের মধ্যে একেবারে ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমি আবার বলি, হোয়াট ইজ ওভারহেড অ্যালোকেশন? Overhead allocation, for example, salary of a maintenance engineer could be allocated to the engineering maintenance department. এটা হচ্ছে allocation, একটা ফিক্সড ওভারহেড গুলোকে আমরা যে অ্যালোকেট করে দিই একটা ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে ওভারহেড অ্যালোকেশন। যেমন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের যে আপনার বেতন আছে সেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স ডিপার্টমেন্টে অ্যালোকেট করে দিলাম, ওই ডিপার্টমেন্টের সংক্রান্ত কাজ। এবার আসেন ওভারহেড অ্যাপরশনমেন্ট বলছিলাম। অ্যাপরশনমেন্টটা কি জিনিস? অ্যাপরশনমেন্ট হচ্ছে আমাদের একটা ফেয়ার বেসিসে এই অ্যালোকেশন যা করছি, যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাকে আবার আমরা একটু ভাগ ভাগ করে দেওয়া। মনে করেন ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স ডিপার্টমেন্টের মধ্যে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের আন্ডারে আরো অনেকগুলা ডিপার্টমেন্টের সে মেইনটেনেন্স করে, প্রোডাকশন ডিপার্টমেন্ট মেইনটেনেন্স করে, সে আপনার প্রসেসিং ডিপার্টমেন্টের মেইনটেনেন্স গুলো সে দেখে, সে আবার মনে করেন প্যাকেজিং ডিপার্টমেন্টের মেইনটেনেন্স দেখে, যেহেতু সে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। সুতরাং তার স্যালারিটাকে আমরা যদি এই তিনটা ডিপার্টমেন্টে ভাগ করে দিই, সেটাকে বলা হবে অ্যাপরশনমেন্ট। মানে আমরা তার স্যালারিটাকে ভাগ ভাগ করে প্রত্যেকটা সাব ডিপার্টমেন্টে ভাগ করে দিলাম, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড অ্যাপরশনমেন্ট। এটা কিন্তু আমাদের ভাইটাল একটা পয়েন্ট মনের মধ্যে ঢুকে ফেলেন এটা একদম, কারণ ভবিষ্যতে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে বারে বারে কথাগুলো আসবে। ওকে, সো ওভারহেড অ্যালোকেশন বুঝছি, ওভারহেড অ্যাপরশনমেন্ট বললাম। অ্যাপরশনমেন্টটা বুঝেন না এমন কেউ আছেন কিনা বলেন, আর বুঝলে বলেন যে বুঝছি। জি, বুঝতে পারছি স্যার। রিয়াদ হোসেন বুঝতে পারছেন, আর কেউ বুঝতে পারেন নাই? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার ডাইরেক্ট ইনডাইরেক্ট ব্যাপারটা একটু বললে ভালো হতো আর কি। সেটা আমরা পরে আসবো, অসুবিধা নেই। এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট কথাটা আরো পরে আসতেছি আমরা, অসুবিধা নেই। এখানে একটা ফিক্সড কস্ট নিয়ে কথা বলছি, এটা হচ্ছে অ্যাপরশনমেন্ট, ওভারহেডটা হচ্ছে ফিক্সড কস্ট নিয়ে কথা বলছি। আমরা ওভারহেড অ্যালোকেশনের কথা বলে ফেলছি, অ্যালোকেশন করছি, এবার অ্যাপরশনমেন্টটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে। অ্যাপরশনমেন্ট ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং অন এ ফেয়ার বেসিস। ফর এক্সাম্পল, factory rental costs might be apportioned between the production departments on the basis of floor area occupied by each department. একটা এক্সাম্পল আসলো, ফ্যাক্টরি যে রেন্টাল হয় সেটাকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের যে বিভিন্ন সাব সেকশন গুলো আছে সেখানের মধ্যে আমরা ফ্লোর এরিয়া কতটুকু কে অকুপাই করলো সেই অনুযায়ী আমরা কিন্তু ভাগ করে দিতে পারি। দ্যাট ইজ কল্ড অ্যাপরশনমেন্ট। কিন্তু ফ্যাক্টরি রেন্টাল কিন্তু একটাই ওভারহেড, হ্যাঁ, সেটা একটা অ্যালোকেশন করলাম, আমরা ফ্যাক্টরিতে অ্যালোকেশন করলাম।
আর ফ্যাক্টরিতেও বিভিন্ন সেকশনে ভাগ করে দিলাম, যেটা হচ্ছে অ্যাপরশনমেন্ট, আর একটু ডিটেল করে দিলাম। দ্যাট ইজ ভেরি সিম্পল। হ্যাঁ, এটা কিন্তু মাথায় ঢোকান, কারণ এটা আমাদের ভবিষ্যতে এই কনসেপ্টটা আমাদের কাজে আসবে। ওকে, তারপরে আসেন আরেকটা কথা, যে ওভারহেড অ্যাবজর্পশন। তখন হবে কি, an absorption rate is calculated for each production department. This is the rate at which production overheads will be added to the cost of production. Cost of production সঙ্গে এটা অ্যাড হবে going through the departments. তাহলে এইটা ভেরি সিম্পল, যে ওভারহেড গুলোকে আমরা ওভারহেড অ্যালোকেশন করব, এবং তারপরে অ্যালোকেটেড ওভারহেড গুলোকে আমরা অ্যাপরশনমেন্ট করব, তারপরে অ্যাপরশনমেন্ট অনুযায়ী আমরা এটাকে অ্যাবজর্পশন করব। অ্যাবজর্পশনের প্রসিডিউর গুলো আমরা যখন ভবিষ্যতে আরো কয়েকটা যখন এক্সাম্পল গুলো যখন আমরা ডিসকাস করবো, তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা কি আপনাদের মাথায় কোনো কারো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের ভুল মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল। অ্যাবজর্পশন গুলো সবসময় কিন্তু একটা, আমরা অ্যাক্টিভিটি লেভেল নিয়ে কথা বলছিলাম, মনে আছে আপনাদের? অ্যাক্টিভিটি লেভেল এবং বেসিস অফ জি বলেন। জি স্যার, অ্যাক্টিভিটি লেভেল মানে স্যার কতগুলা প্রোডাকশন হবে। আমি আপনার কথা ভাঙা ভাঙা শুনতে পাচ্ছিলাম, পুরো বুঝতে পারিনি। আর কেউ বলবেন? অ্যাক্টিভিটি লেভেল, বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটি হয়, মেশিনের প্রোডাকশনাল অ্যাক্টিভিটি করতে হতে পারে, আমার এফিসিয়েন্সি লেভেল করতে হতে পারে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কাজ আছে, বিভিন্ন ধরনের আমাদের যে লেভেল অফ অ্যাক্টিভিটি, সেটাকে অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী ভাগ করে। এবং বেসিস একটা বলছিলাম, যে ওভারহেডের যে বেসিস অনুযায়ী, যখনই ফ্যাক্টরি আপনার ওভারহেড, প্রোডাকশন ওভারহেড যখন আমরা ভাগ করতে যাব, তখন একটা বেসিস দরকার হবে। কি বেসিস হতে পারে? যেমন একটা সুইটেবল একটা বেসিস দিয়ে আমরা কিন্তু জাস্টিফাই করে ওটাকে অ্যালোকেট করতে হবে। যেমন ফর এক্সাম্পল, আমি কত ইউনিট প্রডিউস করলাম, ইউনিট প্রডিউস কত হয়েছে আমার, ওটা অনুযায়ী আমার ওভারহেডটাকে আমি ভাগ করে দিলাম। যেমন মনে করেন অন্যভাবে, লেবার আওয়ার, কত লেবার আওয়ার আমি ইউজ করলাম, সেটা অনুযায়ী আমি ওভারহেডটাকে ভাগ করে দিতে পারি। যেমন মনে করেন মেশিন আওয়ার, আমার কত মেশিন আওয়ার আমি ইউজ করলাম, সেটা অনুযায়ী আমি ওভারহেডটাকে ভাগ করে, এগুলো হচ্ছে সব বেসিস। তাহলে বেসিস কি বললাম? ইউনিট প্রডিউসড, লেবার আওয়ার্স, মেশিন আওয়ার্স, প্রোডাকশন আওয়ার, লেবার আওয়ার। হ্যাঁ, এইগুলো বেসিস। এখন বেসিসগুলা কেন বলছি? আমরা আমাদের যখন প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করতে যাব কোনো একটা ফ্যাক্টরিতে, যখন আমি আমার ফ্যাক্টরিতে আমি প্রোডাকশনকে যখন আমি ওভারহেড ভাগ করব, তখন আমি জাস্টিফাই করব যে ভাই আমি কোন বেসিসে আমার প্রোডাকশন ওভারহেডটাকে আমার ভাগ করে দেওয়া উচিত। বেসিসটা কি হওয়া উচিত? আমি পার আওয়ার বেসিসে করব, নাকি পার মেশিন আওয়ার, পার লেবার আওয়ার বেসিসে করব, নাকি পার মেশিন আওয়ার বেসিসে করব, নাকি প্রোডাকশন ইউনিটের আউটপুট অনুযায়ী করব? কি বেসিসটা অনুযায়ী করব? কোনটা আমার জন্য ফেয়ার, আমার জাজমেন্টে কোনটাকে বলে যে কোনটা বেটার, সেটাই আমি চয়েস করব। ক্লিয়ার কথাটা? এটাকে বলা হয় বেসিস। আপনারা যখনই দেখবেন ভবিষ্যতে অঙ্ক করার সময়, যখন প্রবলেম দেখবেন, তখন দেখবেন যে বেসিস কথাটা এসে গেছে। ওভারহেডের কথা বললেই বলে দেবে যে বেসিস, এই বেসিসে ওভারহেডটা ভাগ করেছে। এটাও মাথা মাথায় ঢুকে রাখেন, এটা হচ্ছে ভাইটাল একটা পয়েন্ট। তাহলে কি কি বললাম? আমরা ফ্যাক্টরি ওভারহেড নিয়ে বেসিস বললাম, অ্যাক্টিভিটি লেভেলটা বললাম, তারপরে ওভারহেড অ্যালোকেশন, ওভারহেড অ্যাপরশনমেন্ট, ওভারহেড অ্যাবজর্পশন। এই কথাগুলো হচ্ছে আমার এই আপনার ওই অ্যাবজর্পশন কস্টিং এর জন্য ভাইটাল কতগুলো পয়েন্ট, যেগুলো মনে না থাকলে আমরা কনফিউশনের মধ্যে পড়ে দেবো কাজ করার সময়। ঠিক আছে? তাহলে কি কি বললাম বলেন দেখি একটু, কি কি বললাম বলেন, কেউ বলেন। ওভারহেড করছিলাম, ওভারহেড অ্যালোকেশন আর বেসিস, অ্যাক্টিভিটি লেভেল, এই তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। ফ্যান্টাস্টিক। তো ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই। আমাদের মোটামুটি এগুলো হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর মেইন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আমরা সেদিন আলোচনা করছিলাম। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা জিনিস আমরা লাস্ট যেটা বলে গেছিলাম, লাস্ট কথা ছিল কি, প্রফিটস ভ্যারি উইথ চেঞ্জেস ইন প্রোডাকশন ভলিউম। মানে কি, ক্রিটিসিজম ছিল এটা আমাদের প্রফিটস যখন প্রফিটস মানে অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট বেড়ে যেতে পারে, can be increased or reduced by changes in inventory level. এটা কেমন হয়? ফর এক্সাম্পল, by increasing output, যদি আমার আউটপুট প্রোডাকশনটা বেশি হয়, more fixed overhead is absorbed into the production cost. ঠিক আছে না? আমরা তো অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে পার ইউনিটে অ্যাবজর্পশন আমার কত ফিক্সড কস্ট আছে সেটাকে আমি প্রোডাকশন অনুযায়ী এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে যদি আমি
যত বেশি আমি প্রোডাকশন করব তত বেশি আমার প্রোডাকশন কস্টের মধ্যে ওটা অ্যাবজর্ব হয়ে যাবে ওভারহেডটা। হ্যাঁ, তাহলে more fixed overhead is absorbed into the production cost, and if the extra output is not sold, যদি এক্সট্রা আউটপুটটা সেল না হয় তাহলে কি হবে? The fixed overhead cost are carried forward in the closing inventory value. তখন ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুতে চলে যাবে না আমার ওটা ফিক্সড ওভারহেডটা। তাহলে কি হবে? This can encourage managers to overproduce in order to inflate profit. তখন আমি যদি যখন সেল করব তখন আমার প্রফিটটা বেশি দেখাবে, কারণ যেহেতু আমার ইনভেন্টরিতেই আমার প্রোডাকশন ওভারহেডের ফিক্সড ওভারহেডের অনেকটুকু অংশ চলে গেছে, যেটা আমি এখনো বিক্রি করতে পারিনি, কিন্তু আমি অলরেডি লোড দিয়ে দিচ্ছি। সুতরাং বিক্রি যা করবো সেখানে আমার কস্টিংটা কমে গেল, যেহেতু আমার একটা ফিক্সড ওভারহেডের একটা অংশ ওই ইনভেন্টরি চলে গেছে। তাহলে আমার এখানে বিক্রি যেতে করলাম, সেখানে আমি লোড কম দিচ্ছি বলে আমার এখানে কস্টিং কমে গেল। হ্যাঁ, আচ্ছা, তো কেউ কথা বলছেন, আপনি একটু মিউট করেন। শফিউল আলম মিউট করেন। হ্যাঁ, দিস ক্যান এনকারেজ, তাহলে কি হবে? তাহলে এই তখন তাহলে প্রফিটটা বেশি দেখাবে। যদি তাহলে কথাটা কি বললাম, এটা কি আপনারা মাথায় ঢুকাতে পারছেন? এটা কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট ইস্যু, ভবিষ্যতে লাগবে। আমি আবার বলছি যে প্রফিটটা যদি আমার প্রোডাকশন ভলিউম অ্যাবজর্পশন কস্টিং বেসিসে যদি আমার প্রোডাকশন ভলিউম বেশি হয় এবং যদি বিক্রয় কম হয় তাহলে আমার লাভটা বেশি হবে। এই কথাটা কি কেউ বুঝতে অসুবিধা আছে? আবার একটু যদি ক্লিয়ার করেন। আবার বলছি, কম হলে প্রফিট কি মার্জিনটা বেশি হয়? জি জি জি, আবার বলছি, তাহলে আবার শোনেন। যদি আমি যখন অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে ফিক্সড ওভারহেডটাকে আমি প্রথমে আমাদের যে বাজেটের যে প্রোডাকশন কোয়ান্টিটি আছে ওটা অনুযায়ী আমি ফিক্সড ওভারহেডটাকে পার ইউনিটে কত ফিক্সড ওভারহেড হবে সেটা আমি বের করে ওটাকে আমি কস্টিং করে ফেলি, লোড দিয়ে দিই। এখন আমি অনেক প্রোডাকশন করে ফেললাম কিন্তু বিক্রি করলাম না, তাতে হলে কি অনেক যখন প্রোডাকশন করলাম তখন তো প্রোডাকশন কস্ট হিসেবে আমার ওটা আমার যে ফিক্সড কস্ট থেকে আমি লোড দিয়ে দিলাম প্রোডাকশনে। এবার আমি বিক্রি করার সময় আমার অত বিক্রি হইলো না, তাহলে আমার বেশ কিছু অংশ ইনভেন্টরিতে চলে গেল আর কিছু বিক্রি হইলো। তাহলে আমি যখন প্রোডাকশনে ইনভেন্টরি যেটা চলে গেছে সেখানে তো আমি অলরেডি আমার কস্টিংটা আমার হয়ে গেছে, তাই ইনভেন্টরিতে আমার একটা ফিক্সড ওভারহেডের একটা অংশ কিন্তু চলে গেছে ইনভেন্টরিতে। হ্যাঁ, ওটা তাহলে যেটা বিক্রি করছি আমার বিক্রি, তাহলে আমার যখন ওভারহেড যখন আমি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি একটা বড় কোয়ান্টিটির মধ্যে, তাহলে তো আমার ওই অংশ খরচটা তো প্রত্যেক পার ইউনিট বেসিসে তো কমে আসলো না, কমে আসবে সেই কথাটাই। যেমন মনে করেন আমি 500কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 5, আর 500কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত? 100। বিষয়টা এরকম। তাহলে আমি যত বেশি খরচ ইউনিটের মধ্যে দিব তত বেশি আমার খরচটা কমে গেল পার ইউনিট বেসিসে, তাহলে আমার লাভটা বেশি হয়ে যাবে না সেখানে বিক্রি করার সময়? সো এই পয়েন্টটা মনে রাখেন, যদি আমার ইনভেন্টরি লেভেল ইনক্রিজ করে যাচ্ছে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে, কিন্তু এটা কোন সিস্টেমে? এটা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, মার্জিনাল কস্টিং এর না। কিন্তু অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে যখন আমি প্রোডাকশন করলাম প্রচুর কিন্তু বিক্রি করতে পারলাম না, বিক্রি যা করলাম তাতে আমার কিন্তু লাভটা বেশি দেখাবে। আচ্ছা স্যার, অ্যাকচুয়াল প্রফিটটা রাখার জন্য এই ক্ষেত্রে কি করা যায়? মনে করেন এখানে যে সেল যদি না হয় দেখা যাচ্ছে যে প্রফিটটা বেড়ে যাচ্ছে, এটার জন্য তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় প্রফিট বেড়ে গেলে। এটার জন্য আপনি যেটা কিন্তু এটা পরে আবার একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় লং টার্মে, কিন্তু আপনি এটা এই যে পরবর্তী যখন আমরা এক্সাম্পল গুলো সলভ করবো তখন দেখবেন যে জিনিসটা আপনার মাথা থেকে চলে গেছে, ক্লিয়ার হয়ে যাবে। আপনি ভালো পয়েন্ট বলছেন। এটা পরে আবার ওই যে যেটা ওভারলোড হয়ে গেছে, ওভার অ্যাবজর্ব হয়ে গেছে, সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়ে আবার ঠিক করে ফেলবো, প্রফিটটাকে আবার অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে হয়। তো এখানে আমাদের একটা প্রফিট রিকনসিলিয়েশনের কথা আসবে, একটু পরেই আসবে, তখন আপনি জিনিসটাকে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে জিনিসটা মাথায় ঢুকছে না, ওই যে ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশনটা। জি স্যার, এটা আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা ভবিষ্যতে কিন্তু প্রচুর আমরা পাবো। আমরা এবার আসলে আমরা মার্জিনাল কস্টিং চলে যাই। মার্জিনাল কস্টিং হচ্ছে আমরা তো ওই যে ফিক্সড ওভারহেডটা দিয়ে আগে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে ফিক্সড ওভারহেড লোড করে আমরা একটা কস্ট কাট করছিলাম, তাই না? যে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস, তারপরে হচ্ছে আপনার ওভারহেড, ফিক্সড ওভারহেড যা আছে সবগুলো ঢুকাই দিয়ে আমরা একটা কস্ট কাট করে আমরা অ্যাবজর্পশন কস্টিং করছিলাম। মার্জিনাল কস্টিং কিন্তু ফিক্সড ওভারটাকে ধরে না। মার্জিনাল কস্টিং হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বেসিস চলে। হোয়াট ইজ কন্ট্রিবিউশন মার্জিন?
কন্ট্রিবিউশন মার্জিন সম্বন্ধে নিশ্চয়ই অনেকে জানেন যে আমাদের সেল থেকে আমি শুধু ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে হয়ে যাচ্ছে। বাদ দিলে কি পাচ্ছি? কন্ট্রিবিউশন, ওটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে ওখানে ফিক্সড কস্ট থেকে বাদ দিচ্ছি না, শুধুমাত্র কি ভ্যারিয়েবল কস্টে বাদ দিচ্ছি, তাই না? জি স্যার। এটা হচ্ছে মার্জিনাল কস্টিং, যে যখন আমি মানে ভ্যারিয়েবল কস্টটাকে শুধুমাত্র ভ্যারিয়েবল কস্ট থেকে আমরা যে চার্জ করি বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমার কস্টে ভ্যারিয়েবল কস্টের মধ্যে ওখানে মার্জিনাল কস্টের মধ্যে কি কি পয়েন্ট থাকবে? ভ্যারিয়েবল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর কি ভ্যারিয়েবল ওভারহেড। এই তিনটা জিনিস হচ্ছে কি আমাদের মার্জিনাল কস্টিং এর মধ্যে আমার আমার কনসিডারেশনের মধ্যে থাকতেছে। The marginal costing is the extra cost arising as a result of producing one more unit or the cost saved as a result of producing one less unit. তার মানে মার্জিনাল কস্ট একেবারে প্রান্তিক। মার্জিনাল কস্টের বাংলা কি? প্রান্তিক না, প্রান্তিক মূল্য আর কি। মার্জিনাল বাংলাতে প্রান্তিক, তাই না? প্রান্তিক মানে আমার 1 ইউনিট বাড়বে, তো আমার ওই যে ওই ভ্যারিয়েবল কস্টটা কি হবে সেটা আমার জাস্ট ওই কস্টে বাড়বে। তাহলে এবার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল আমরা 1 পড়ছিলাম না গতবার? আপনি গত পৃষ্ঠায় আসেন, পেজ 14-এ দেখেন এক্সাম্পল 1, আপনাকে দেখতে পাচ্ছেন ওটা এক্সাম্পল 1টা পেজ 14-এ। কোম্পানি অ্যাকাউন্টেন্ট হ্যাজ গ্যাদার্ড টুগেদার, হ্যাঁ আমি পড়ি, আপনারা শুনেন কেমন? বলছে যে a company accountant has gathered together some cost information for her company's product as follows. কি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 4 টাকা করে পার কিলোগ্রাম ইউজড, ডাইরেক্ট লেবার 22 টাকা করে পার আওয়ার ওয়ার্ক, আর ভ্যারিয়েবল ওভারহেড 6 টাকা করে ফর ইচ আওয়ার দ্যাট ডাইরেক্ট লেবার ওয়ার্ক। She has also determined that fixed production overhead will be $400,000 in total. Overheads are absorbed on a per unit basis. Per unit basis overhead take absorb korbe. Investigation has shown that each unit of the product uses 3 kilograms of materials and needs 2 hours of direct labor hour. Then sales and production were budgeted 20,000 units, but only 16,000 units were actually produced, 14,000 actually sold. There was no opening stock. এখন বলতেছে এখানে এই বইটা আমি যে পড়লাম আপনাদের সামনে আছে নাকি বইগুলো? আসলে আপনারা কি ফলো করতে পারতেছেন? না স্যার, বই তো নাই। জি স্যার, স্যার আছে স্যার। আচ্ছা, যার আছে ও যদি ছবি তুলে পিডিএফ করে দিলে ভালো হতো আর কি। কেউ পারবে না, এটা কি আসলে পসিবল? আসলে আপনারা বইটাই সংগ্রহ করেন না কেন? সবাই বইটা থাকেন সামনে, তাহলে তো এটা কিন্তু ফর লঙ্গার পিরিয়ড, লঙ্গার টাইমের জন্য এটা কিন্তু ভাইবল হবে না। পিডিএফ করে করে আপনি দেওয়াটা, ছবি তুলে তুলে দেওয়াটা, এটা অনেকগুলো আসবে, অনেক প্রবলেম আসবে। হ্যাঁ, কয়টা করবেন আপনি? আপনার টাইমে খুলতে পারবেন না তো আপনি। বইটাই আপনার কাছে বেস্ট ওয়ে হচ্ছে, বইটা সামনে থাকবে আপনার, আমার সামনে বই আছে, আমি বইটা থাকবো, আপনারা ফলো করবেন। দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ে, আই টেল ইউ। হোপফুলি হয়ে যাবে সবার কাছে কয়েকদিনের ভিতরে, কিন্তু আজকে কেউ যদি কয়েকটা পেজ কেউ একটু ছবি তুলে দিয়ে দিত, সেটা কি আমাদের জন্য হেল্পফুল হইতো আর কি, অথবা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দিলে হইতো। এখন কেউ পারেন পসিবল হলে হোয়াটসঅ্যাপে দিচ্ছি ছবি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়ে দেন সাজেক্ট। রুবা বলছিলেন যে কার কাছে নাকি সফট কপি আছে, পুরো বইটার পিডিএফ কপি আছে। না, পিডিএফ কপি এই বইটা আছে কিনা, 12th এডিশন আছে কিনা, 2013 এডিশনটা আছে কিনা? রুবা রুবা আপনি আছেন? আচ্ছা স্যার, আপনি করান। স্যার আমি তো আপনি করান, আসলে আমাদের রিকোয়ারমেন্ট গুলো একটু রিভিউ করবেন আর কি, রিভাইজ করবেন, 2বার করে বললাম। না, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে। আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু সবাইকে নিয়ে আমাদেরকে ওভারকাম করতে হবে। আমরা একটা অ্যাডভার্স সিচুয়েশনে ক্লাস নিচ্ছি এখন, তো ইনশাল্লাহ আমরা সবাই যদি আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা থাকেন, তাহলে আমার কষ্ট হবে বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমরা ওভারকাম করতে পারবো। এই বইটা সবাই একটু প্লিজ সামনে রাখেন, একটা বই, এই বইটা রাখবেন, একটা খাতা, একটা কলম, একটা ক্যালকুলেটর রাখবেন। আমরা পারবো এটা ওভারকাম করতে, কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না কিন্তু। তো আমি তাহলে আবার বলি, তাহলে এখানে বলছি যে আপনার এক মিনিট, তাহলে এখানে এই যে এক্সাম্পলের মধ্যে
দেওয়া আছে আপনার অনেকগুলো, আপনার ওই যে ডাইরেক্ট মেটেরিয়াল বলা আছে, হ্যাঁ, $4 পার কিলোগ্রাম ইউজড, এটা কি ইনফরমেশন গুলো দেখা আছে। তবে ডাইরেক্ট লেবার দেওয়া আছে $22, $22 পার আওয়ার ওয়ার্ক, ভ্যারিয়েবল ওভারহেড $6 ফর ইচ আওয়ার, ইচ লেবার আওয়ার। তাহলে কি হচ্ছে, আমি এখন তাহলে মার্জিনাল কস্টিংটা কিভাবে করবো, আমার পার ইউনিট কত, আমার কস্ট, মার্জিনাল কস্ট কত টাকা, সেটা আমি বের করবো, এটাই হচ্ছে আমার কাজ, বুঝছেন। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমার এখানে পার ইউনিটে আমার 3 কেজি যাবে বলতেছে না, আমার প্রশ্নে বলা আছে 3 কেজি ডাইরেক্ট মেটেরিয়াল লাগবে, এবং 4 টাকা করে পার কেজি, তাহলে 3 4 12 টাকা হচ্ছে। এটা আমরা গত দিনও হিসাব করছিলাম অ্যাবজর্পশন কস্টিং এর সঙ্গে। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল 12 টাকা পার ইউনিটে লাগতেছে খরচ। দেন আসেন ডাইরেক্ট লেবার কত টাকা লাগবে। ডাইরেক্ট লেবারে আমার 2 টাকা 22 টাকা করে পার আওয়ার, কত ঘন্টা কাজ করব, 2 টাকা করে 44 টাকা করবো, 44 টাকা, গুড। দেন ভ্যারিয়েবল ওভারহেড আসেন 6 টাকা ইচ আওয়ার দ্যাট ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার্ক। ভ্যারিয়েবল ওভারহেডটা বেসিস বলে দিচ্ছে কি ডাইরেক্ট লেবার আওয়ারের, ভ্যারিয়েবল ওভারহেডটা বেসিস কি বলছে, ডাইরেক্ট লেবার আওয়ার। হ্যাঁ 2 টাকা 2 আওয়ার 2 আওয়ার্স। আমি যেখানে ফোকাস করতে চাচ্ছি এখানে ওভারহেডের একটা বেসিস বলছে, বেসিসটা বলছে লেবার আওয়ার। আমরা বেসিসের কথা যেটা আলোচনা করেছিলাম, হ্যাঁ, সেখানে এখানে বলছে যে লেবার আওয়ার, ভ্যারিয়েবল আওয়ারটা লেবার আওয়ার বেসিসে হবে। তাহলে লেবার আওয়ারটা আমার 2 ঘন্টা করে, আমার লেবার রেট পার আওয়ারে 6 টাকা করে, সো 6 দুগুণ 12 টাকা। সো আমার তাহলে কত টাকা হলো, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 12 টাকা, ডাইরেক্ট লেবার 44 টাকা, ভ্যারিয়েবল ওভারে 12 টাকা, তাহলে কত টাকা হলো টোটাল, 68 টাকা। 68 টাকা, গুড, 68 টাকা। এটা হচ্ছে কি আমার মার্জিনাল কস্ট পার ইউনিট। ও ফ্যান্টাস্টিক, এটা কে দিল, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারটা কত এডিশনের, $2010। তো আমারটা হচ্ছে কি আপনার এখানে আমি যা দেখতে পাচ্ছি, আমি তো ICMAB লাইব্রেরি থেকে সংগ্রহ করেছি বইটা, এবং গত কয়েক সেশন ধরে আমার কাছে আছে, এবং অনেকগুলো কাজ করছি এটার মধ্যে, হাতে লেখা অনেকগুলো আমার পেন্সিলের ওয়ার্কটা করে রাখছে, বুঝছেন না, ক্লাস করাবার জন্য আর কি। তো এটা দিয়ে আমি পড়াতে আমার অনেক সুবিধা হবে আপনাদেরকে। স্যার আপনার বইটা কমপ্লিট কভার করলে তো সিলেবাস 100% কভার হবে মেবি। 100% কভার, একদম 100% কভার এখানে। ঠিক আছে স্যার, একটা কিনবো আর কি। 100% কভার। আমি তাই বলতেছি যে এই বইটাই আপনারা হাতে রাখেন, এটাতেই আমরা যাব। আচ্ছা, আমি যেহেতু স্ক্রিনে যেহেতু আসছে কথাটা, ঠিক আছে, এইভাবে কেউ একজন স্ক্রিন শেয়ার করে দিলে তাহলে স্যারে পড়ালে আমরা বুঝতে পারবো ইজিলি। ঠিক আছে, এটাও ভালো হয়। তো দেখেন এখানে কি লিখছে, এখানে বলতেছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা করে আছে না, আবার দেখছি আমরা কোম্পানি এখানে কস্ট বলছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা করে, ডাইরেক্ট লেবার 22 টাকা করে পার আওয়ার ওয়ার্ক, ভ্যারিয়েবল ওভারহেড 6 টাকা করে ইচ আওয়ার দ্যাট ডাইরেক্ট লেবার ওয়ার্ক। হ্যাঁ, এবার আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত লাগতেছে, 4 টাকা করে দাম, কত কেজি মানে কত কিলোগ্রাম লাগবে, এটা কিন্তু পরের লাইনে বলা আছে না। ইনভেস্টিগেশন হ্যাজ শোন that each unit of the product uses 3 kilograms of material and needs 2 hours of direct labor work. The 3 kilograms of material, তাহলে 3 4 12 টাকা, ম্যাটেরিয়াল দাম 4 টাকা করে পার কিলোগ্রাম, 3 কিলোগ্রাম লাগবে, 3 4 12 টাকা। এবার ডাইরেক্ট লেবার আসেন 22 টাকা করে, 22 টাকা পার আওয়ার ওয়ার্ক, তাহলে আমার কয় আওয়ার লাগতেছে, 2 আওয়ার করে লাগতেছে, 22 দুগুণ 44 টাকা। এবার ভ্যারিয়েবল ওভারহেড দেখেন 6 টাকা করে আমার ডাইরেক্ট লেবার ওয়ার্ক, তো 6 দুগুণ আমার 2 আওয়ার, 6 দুগুণ 12 টাকা। তাহলে 3টা যোগ করলে 12 যোগ 44 যোগ 12 আমার হয় 68 টাকা। এইটাই হচ্ছে আমার মার্জিনাল কস্ট। বুঝা গেছে কথাটা? এখানে কি একটা জিনিস নাই, কি নাই বলেন তো? এখানে একটা কস্ট ধরে নিই আমরা, কি কস্ট ধরে নিই? একটা কস্ট ধরে নেই, ফিক্সড কস্ট, ফিক্সড ওভার একটা ধরে নিই, বিকজ দিস ইজ মার্জিনাল কস্টিং। আমি অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড ওভার একটা ধরে ফেলবো, কিন্তু মার্জিনাল কস্টিং এ ফিক্সড ওভারটা আমরা ধরতেছি না। দিস ইজ দ্য ডিফারেন্স মার্জিনাল কস্টিং এর অ্যাবজর্ব কস্টিং এর মধ্যে, ঠিক না?
জি জি স্যার। এখন তারপরে এখন তাহলে স্টক ভ্যালুয়েশন করেন। আমি তো মনে করেন ওই যে প্রোডাকশন করছিলাম 16,000 ইউনিট, বলা আছে না নিচে দেখেন লাস্ট লাইনে, জি স্যার, সেকেন্ড লাস্ট লাইনে, sales and production are budgeted at 20,000 units, but only 16,000 units were actually produced and 14,000 actually paid. কেমন না? তাহলে কি হলো 2000 স্যার 2000, জি। তাহলে আমার যাচ্ছে Into আমার 64 স্টকে তো কয় টাকা করে 68 68 করে 68 ইন্টু 2000 কত হয় 1 লাখ 2000 1,36,000 বোধ হয়, ঠিক না? তাহলে স্যার স্ট্যান্ডার্ড কস্ট কাট মানে হচ্ছে মার্জিনাল কস্টিং নাকি? না 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 না, স্ট্যান্ডার্ড কস্টটা আপনি অ্যাবজর্পশন কস্টিং এ করেন। আমার স্ট্যান্ডার্ড কস্টে আপনি যদি অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমটা ফলো করেন তাহলে আপনি পার ইউনিটের জন্য যে কস্ট কার্ডটা করবেন সেটা স্ট্যান্ডার্ড অবজর্পশন কস্টিং সিস্টেমে স্ট্যান্ডার্ড কস্ট কার্ড। আবার মার্জিনাল কস্টিং সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে মার্জিনাল যে শুধু ফিক্সড ওভারটা বাদ দিয়ে ভ্যারিয়েবল ওভারটা করি এটাই ওটা যে আপনার পার ইউনিট যে কস্ট রিপোর্ট করেন সেটা হচ্ছে কি আপনার মার্জিনাল কস্টিং এর সিস্টেমে স্ট্যান্ডার্ড কস্ট কার্ড। স্ট্যান্ডার্ড কস্ট কার্ডটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট কার্ড, এখন কোন সিস্টেমে করবেন সেই সিস্টেমে স্ট্যান্ডার্ড কস্ট কার্ড, দ্যাটস অল। তাহলে এবার আমরা আগাই, একটু পর্যন্ত তো মোটামুটি মাথায় ঢুকছে মনে হয় নাকি? হ্যাঁ স্যার। অল্প স্বল্প ঢুকলেও চলবে, আপাতত আমরা প্রবলেমগুলো সলভ করতে করতে দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন মার্জিনাল কস্টিং এর অ্যাডভান্টেজ গুলো কি কি, এটা স্ক্রিনটা এখন সরে ফেললেও মানে অসুবিধা নাই, অসুবিধা আপনি এখন সরে ফেলতে পারেন, চলে। স্ক্রিন কে শেয়ার করছেন ওটা সরে ফেলেন। স্ক্রিনে এটা কে দিছিলেন জানি, নুরুজ্জামান দিছিলেন? না আলী হোসেন দিছিলেন? স্যার আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ আমি আমাকে দেখতে পাচ্ছি। তারপরে তাহলে আসেন, what are the advantages of marginal costing? It is simpler costing system, একদম খুব সহজ একটা সিস্টেম। কারণ এখানে কোনো অ্যাবজর্পশন এবং ওভারহেড অ্যাবজর্ব করার কোনো দরকারই নাই, তাহলে ক্রিটিক্যাল আমার কমে গেল, একদম খুব সিম্পলার। ইট ইজ এ সিম্পলার কস্টিং সিস্টেম। তারপরে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি মার্জিনাল কস্টিং reflects the behavior of costs in relation to activity. আচ্ছা, এটা হচ্ছে যে আপনার শর্ট টার্ম ডিসিশন মেকিং এর জন্য মার্জিনাল কস্টিং ইজ ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট। শর্ট টার্ম ডিসিশনের জন্য, লং টার্মের জন্য না, শর্ট টার্ম ডিসিশন মেকিং এর জন্য আপনি যদি মার্জিনাল কস্টিং সিস্টেমে যান তাহলে ইটস ভেরি অ্যাডভান্টেজিয়াস। দেন মোটামুটি এই দুটাই। আবার অ্যাবজর্পশন কস্টিং এর যেই ইয়েগুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, সেগুলো এখানে নাই। মার্জিনাল কস্টিং অ্যাভয়েডস দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাবজর্পশন কস্টিং ডিসক্রাইবড অ্যাবভ, গেল সেটা। আচ্ছা, এবার ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? একই রকম, মার্জিনাল কস্টিং ইজ ইউজফুল ফর শর্ট টার্ম ডিসিশন মেকিং অনলি, বাট নট ফর মেজারিং প্রোডাক্ট কস্ট অ্যান্ড প্রফিটেবিলিটি ওভার দ্য লঙ্গার পিরিয়ড। যদি আমার পিরিয়ডটা যদি লম্বা হয়ে যায় তখন কিন্তু মার্জিনাল কস্টিং এর আপনার বেশি ইফেক্টিভ লাগে না, হিসাব করে অত বেশি লাগে। তখন আমার শর্ট টার্ম, তখন আমার সামবডি মনে হয় এখানে মেসেজ দিচ্ছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারলে কিন্তু ভালো হয়, আমিও তাহলে আপনার সঙ্গে ইন্টারেকশন করতে পারবো। এটা হচ্ছে গুড প্রসেস। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনারা আমাকেও অ্যাড করতে পারেন, সো দ্যাট আমিও আপনাদেরকে মাঝে মাঝে ইনপুট দিতে পারবো এবং আপনারাও ওখানে এটা পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি কেউ খুলেন তাহলে আমাকে ইনক্লুড করে নিয়েন, তাহলে আমি বুঝতে পারবো। স্যার আছে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা, শুধু পিআই দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন একটা, পারফরমেন্স P1 দিয়ে। আলাদা খুলতে হবে। অপারেশনের 4টা সাবজেক্ট আছে, এক একজন এক একটা দিতে থাকবে, পুরা হজবরল হয়ে যায়, খুঁজেই পাওয়া যাবে না যে P1 কোনটা। এক্স্যাক্টলি কে বলছেন এটা? এই কার ভয়েস? আপনি কি নাম বলেন না ভাই? শফিক স্যার, মির শফিকুল ইসলাম। শফিকুল ভাই, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, যে হজবরল হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সো খুব কনসিয়াসলি করতে পারেন, সেখানে আপনারা স্ক্রিন শেয়ার করে কিছু ম্যাটেরিয়াল দিলেন, পারলে আমি দিলাম কথাবার্তা, বা আমার কোনো মেসেজ থাকলে আমি দিয়ে দিলাম, আপনার সবাই জেনে গেলেন একসঙ্গে, সেটাও হতে পারে। ইটস নট ব্যাড আর কি, একটা কমিউনিকেশন, একটা যদি আমাদের যে এক্সট্রা কোনো একটা ওয়ে থাকে ভালোই হবে এটা। আচ্ছা, তারপরে আপনার ডিসঅ্যাডভান্টেজ কি বললাম? লঙ্গার টার্মের জন্য কিন্তু
it's not suitable. It's not marginal cost is not suitable. আচ্ছা, এরপরে আপনি এরপরে পৃষ্ঠায় আসেন। আমরা অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং এর প্রফিট স্টেটমেন্ট সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। পেজ 20 তে আছি আমি, আপনাকে দেখতে পাচ্ছেন ওটা? পেজ 20 তে আছি। জি স্যার। হ্যাঁ, ওটা কি বলা আছে? অ্যাবজর্পশন এবং মার্জিনাল কস্টিং প্রফিট স্টেটমেন্টস দেখতে পাচ্ছেন আপনারা? অনেকে দেখতে পাচ্ছেন, হয়তো অনেকের কাছে বই নাই, কিন্তু বইটা লাগবেই। হ্যাঁ, তো আচ্ছা, অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং এর প্রফিট স্টেটমেন্ট। এখন প্রফিট, আমরা তো কস্টিং কস্ট কার্ড নিয়ে আলোচনা করছি, যে আমার অ্যাবজর্পশন কস্টিং এর কস্ট কার্ড কিরকম হতে পারে, মার্জিনাল কস্টিং এর কস্ট কার্ড কিরকম, সেটা আলোচনা করছি। কিন্তু এখন বলছি আমরা প্রফিট স্টেটমেন্ট। তাহলে প্রফিটের কথা যখন আসছে, তাহলে আমাকে সেলস থেকে আনতে হবে না? সেলসটা আনতে হবে না? জি অবশ্যই। সেলস থেকে আমি কস্ট বাদ দিলে তো আমি প্রফিটটা পাবো, তাই না? সো সিম্পল ইজ দ্যাট, যে অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং এর যে প্রফিট স্টেটমেন্টের মধ্যে আমরা প্রথমে আনবো কি? প্রথমে আনবো সেলসটাকে। আমরা সেলসটাকে। হ্যাঁ, আপনারা কি একটা এখানে ডায়াগ্রাম করা আছে, ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছেন। তো ওখানে কি আছে? আপনার প্রথমে আছে কি সেলস থেকে কি বাদ যাচ্ছে? লেস কস্ট অফ সেলস। কস্ট অফ সেলসটাকে বের করার জন্য আমরা এটা কার স্ক্রিন কে দিয়ে রাখছেন ভাই? হাসান খালেদ মাহমুদ স্ক্রিন। হ্যাঁ, কস্ট অফ সেলস এর জন্য আমরা সাধারণত অ্যাকাউন্টিং এর মধ্যে কি করেছিলাম? আপনারা নিশ্চয়ই অ্যাকাউন্টিং করে আসছেন, জানবেন সেটা, যে আমরা ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন বা পারচেজ অথবা প্রোডাকশন এনিওয়ান। হ্যাঁ, ওপেনিং স্টক প্লাস পারচেজ হতে পারে বা প্রোডাকশন হতে পারে। এক্ষেত্রে আমরা প্রোডাকশন বলি, যেহেতু আমরা প্রোডাকশন নিয়ে আলোচনা করছি, প্রোডাকশন বলি এক্ষেত্রে। ওপেনিং স্টক মানে ইনভেন্টরি স্টক আর কি, তাই না? দেন প্লাস পারচেজ করি, প্রোডাকশন করি। যেহেতু আমরা এখন প্রোডাকশন নিয়ে কথা বলছি, প্রোডাকশন নিয়ে বলি আমরা। ওপেনিং স্টক ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং স্টক ইনভেন্টরি, যেটা বের হবে সেটাকে বলা হয় কি? কস্ট অফ গুডস সোল্ড অথবা কস্ট অফ সেলস। এই কথাটা নিশ্চয়ই আমরা সবাই জানি না সবাই? আপনারা তো আগের লেভেলে এগুলা করে আসছেন নিশ্চয়ই, শুধু জানার কথা। তো এটা একই জিনিস। সেলস থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস বাদ দেওয়ার জন্য আমি যা তা করতেছি। এখানে ডায়াগ্রামে, এখানে মধ্যে যে চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে বলাই আছে। এই চার্টটা কিন্তু আমি এমএস ওয়ার্ডে টাইপ করে আমার আমার লেসন নোটে দেওয়া আছে, আমার কি বলে শিটে দেওয়া আছে। আপনারা ওইটাও ফলো করতে পারেন যাদের কাছে বই নাই। তারা ওটা দেখেন। আমি কিন্তু আপনাদের জন্য দিন রাত কষ্ট করে এগুলা টাইপ করতে বাসায় বসে আমার কোনো উপায় ছিল না। এমএস ওয়ার্ডে বসে আমার রাতে 2টা-3টা পর্যন্ত গত 15-20 দিন ধরে আমি কাজগুলো করছি। তো মানে ওইটা দেখতে পারেন আপনারা। এই যে এখানে একটা কেউ দিল, এটা খালেদ মাহবুব, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এখানে সেলস মাইনাস, তারপরে লেস কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস এর মধ্যে কি আছে? ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন কস্ট যোগ করে যাওয়া হবে, তার থেকে আমরা ক্লোজিং স্টকটা বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটাকে কি বলবো? সেটাই হচ্ছে কি? কস্ট অফ সেলস। গ্রস প্রফিট স্যার। গ্রস প্রফিট তারপরে হ্যাঁ, কস্ট অফ সেলসটা কিভাবে বের করলাম সেটা একদম বুঝতেছি কিনা আপনারা বলেন না একটু? এগুলো তো আমাদের একেবারে বেসিক জিনিস, আগে থেকেই করে আসছি স্যার। আপনারা আগে থেকে করে আসছেন, এটা সবাই বেসিক জিনিস। ঠিক একই বিষয়টা এরকম আনতেছি আমরা। এটা কি করছি? আমরা এটা অ্যাবজর্পশন কস্টিং প্রফিট স্টেটমেন্ট ফরম্যাটটা দেখাচ্ছি, তাই না? তাহলে আমরা সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এবার আসেন আন্ডার অবলিক ওভার অ্যাবজর্পশন থেকে আমরা প্লাস মাইনাস করবো। দেখেন আন্ডারে মাইনাস ব্র্যাকেট করে রাখছি, ওভারে অ্যাবজর্পশন, ওভারটাকে আমরা প্লাস করে দিচ্ছি। এইটা কেন এবারে আমাকে আপনারা বলবেন, আমি তো বুঝেছি এগুলো আগে। আন্ডারটা এখান থেকে কেন মাইনাস করবো, ওভারটা কেন যোগ করবো? আন্ডার অ্যাবজর্পশনটা আমরা এখান থেকে মাইনাস করব। এটা আমরা আবার বলি, এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ফরম্যাট।
প্রফিট স্টেটমেন্ট ফরম্যাট, তাই না? এখানে আমরা আন্ডার অ্যাবজর্পশন হয়েছে, কি আন্ডার অ্যাবজর্পশন হয়েছে? ওভারহেড কস্ট ওভারহেড স্যার, কোনটা ফিক্সড না ভ্যারিয়েবল? ফিক্সড স্যার। ফিক্সডটা আমরা আন্ডার অ্যাবজর্পশন যেটা হয়েছিল সেটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। জি স্যার। কেন? কারণটা তো স্পেসিফিক জানি না স্যার। ওই যে আমার যেহেতু আমার বিক্রি, আমি আগে যখন ফিক্সড ওভারহেডটাকে, এই যে আমি আজকে প্রথম থেকে যে আলোচনা করলো এতক্ষণ করছিলাম সেই কথাই আবার আসছে, কিন্তু এখানে প্রফিট কিন্তু আমার এখানে বেড়ে গেছে, আমি প্রফিটটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটাকে ম্যানেজ করতেছি। বুঝতে পারছি স্যার। ক্লিয়ার কথাটা? এই হচ্ছে গিয়া, এটাই হচ্ছে গিয়া এখানে, এটাই হচ্ছে গিয়া আপনার ট্রিকি পয়েন্ট এই অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট গুলোতে। ট্রিকি পয়েন্ট হচ্ছে কি এইটাই, মোস্টলি এটা। সো এটাকে কোনোভাবেই আমরা অ্যাভয়েড করে যেতে পারবো না। আমার কথা আপনারা কি বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? আরেকবার বলেন তো। এই যে রিয়াদ হোসেন বলেন দেখি, আরেকবার আপনি বুঝছেন, আপনি বলেন দেখি ভাইয়া। স্যার আমরা যখন আন্ডার প্রোডাকশন আমাদের প্রফিটটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটা এখানে বিয়োগ করছিলাম স্যার। ফিক্সড ফ্যাক্টর ওভারহেডটা তখন বেশি দেখানো হয়েছে, এখন এটাকে এই অ্যালোকেট করে কম দেখানোর জন্য প্রফিটটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য মাইনাস করা হয়েছে স্যার। গুড, পারফেক্টলি হয়েছে কথাটা। আর কেউ বুঝেন না এমন কেউ আছে? আবার বলেন, অন্য কেউ বলতে চান? আমি এটা একটু সময় দিব এটাতে, বিকজ এটা একদম ভেরি কি পয়েন্ট। এটাই আমার বারবার এটা আমাকে এই কনফিউজ করবে আমাদেরকে। আমরা আসলে আগে মুখস্থ করছিলাম স্যার, মানে আমরা থার্ড ইয়ারে একটা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করছিলাম স্যার, অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং, কিন্তু তখন আসলে স্যার ফরম্যাটটা মুখস্থ করে পরীক্ষাতে প্রেজেন্ট করছি স্যার, কিন্তু আসলে এত ক্লিয়ার হয় না। আজকে আপনি বলার কারণে যত ক্লিয়ার হয়েছিলাম যে আন্ডার এবং হ্যাঁ, এই না, আপনি সবসময় কনফিউশন নিয়ে কখনোই আগাবেন না প্লিজ, এটা করিয়েন না কখনো, বুঝছেন না? কারণ ভাই একটা সোজা কথা বলি একদম, আমাদের তো পৃথিবী সংকটময়, সবসময় আমরা সবসময় সমস্যায় থাকবো এবং সমস্যা সমাধান করতে করতে আমাদের দিন যাবে এবং আমরা এট দ্য এন্ড অফ আওয়ার এজ আমরা ওইটাই করতে থাকবো। সমস্যা সুতরাং কখনোই অ্যাভয়েড করা যাবে না, সমস্যা আসবে, বরং নেভার ফোকাস অন দ্য প্রবলেম বাট অফকোর্স ফোকাস অন দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। কিভাবে আপনি সলিউশন করতে পারবেন, তাহলে দেখবেন যে আপনি সলিউশনের পথ খুঁজে পাবেন, শিওর পাবেন একদম, নো ডাউট আনবেন। মানে একটা যে কোনো প্রবলেম, মানে আপনার জীবন চলার পথেও যে কোনো সমস্যা আসলে আপনি ওটাকে সমস্যাটাকে ফোকাস না করে সমস্যার সমাধানকে ফোকাস করলে দেখবেন যে আপনি সমাধান খুঁজে পাবেন মাস্ট। সো নিজেকে সেভাবে আমরা সবাই তৈরি করে ফেলবো ইনশাল্লাহ, যেহেতু আমরা লিডার হবো সবাই, কস্ট অ্যাকাউন্টিং পাস করে আমরা সবাই লিডার হবো, সুতরাং আমাদের কিন্তু প্রবলেম বেশি সলভ করতে হবে, তাই না? সো বি প্রিপেয়ার ফর দ্যাট, আমরা কোনো প্রবলেমকে অ্যাভয়েড করে যেতে পারবো না। তাহলে এই কথাটা আপনার ক্লিয়ার হলো, সবার ক্লিয়ার হলো আশা করি। আর কারো কোনো ক্লিয়ার হয় না এমন কেউ আসছেন যেন বলেন প্লিজ, আমি এই পয়েন্টটাকে খুব ফোকাস করতে যাচ্ছি। স্যার মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় স্যার, আরেকবার বললে ভালো হতো। আরেকবার বলছি শুনেন, হ্যাঁ, আমরা এখানে সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিচ্ছি, তো সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিলে কি হয়? গ্রস প্রফিট হয় না? জি স্যার। কিন্তু গ্রস প্রফিটটা হয়, গ্রস প্রফিটটা মানে অ্যাডজাস্টমেন্টের বিষয় একটা আছে। কেন আছে? কারণ আমি যখন, যেহেতু এটা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, আমি করছি কি, আমার ওই মানে প্রোডাকশন যখন করছি তখনই আমি অ্যাবজর্পশন কস্টিংকে লোড দিয়ে দিছি, প্রোডাকশন কস্টের ভিতর দিয়ে দিছি। এখন প্রোডাকশন কস্টে যখন লোড দিয়ে দিছি, তাহলে আমার তো প্রোডাকশন অনুযায়ী ওইটা তো আমার কস্টে ঢুকে গেছে। এখন আমি বিক্রি করার সময় সম্পূর্ণটা বিক্রি করতে পারি নাই, কিছু অংশ বিক্রি করতে বাকি রয়ে গেছে, সেই অংশটা আমার চলে গেছে কোথায়? ইনভেন্টরি চলে গেছে। তাহলে আমার প্রোডাকশন কস্টের মধ্যে যেহেতু আমি মানে অনেক বেশি ইউনিটের জন্য প্রোডাকশন কস্টটাকে লোড দিছিলাম, তাহলে আমার পার ইউনিট প্রোডাকশন কস্ট কমে গেছে। সুতরাং সেলসে যত ইউনিট বিক্রি করছি অত ইউনিটের মধ্যে আমি একটু কম খরচ দেখাইছি, তো যেটা কম খরচ দেখাচ্ছে সেটার কারণে আমার গ্রস প্রফিটটা বেড়ে গেছে। তাহলে আমার এখানে একটা ছোট অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, যে গ্রস প্রফিট যত পর্যন্ত বাড়ছে সেটাকে আমি কমাই দিলাম। এই হচ্ছে কথা, ঠিক আছে? এটাই মনে রাখেন। তাহলে আমার যখন এরকম ক্ষেত্রে আমি আন্ডার অবজর্পশন হয়েছে আমি কমাই দিলাম, ওভার অবজর্পশন হলে আমি বাড়াই দেবো, তাহলে ওভার অবজর্পশন তার ঠিক উল্টাটা, ঠিক আছে? আচ্ছা, এই কনফিউশনটা যদি কারো
মনে এখনো থেকে থাকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বইটা আপনারা 3 বার 4 বার 5 বার পরে এই কনফিউশনটা যেন মনে মনে না থাকে সেটাকে কনফার্ম করবেন। যদি কনফিউশন থেকে যায় আমরা ভবিষ্যতে অন্যান্য চ্যাপ্টারগুলোতে গিয়ে কিন্তু আমাদের কনফিউশনটা কিন্তু বারবারই আসবে। তো এখানেই এখনই মোক্ষম সময় এটাকে এখানেই আমরা বুঝে ফেলি। ওকে, তারপর আসেন আপনারা একটু রেসপন্স করেন। আমি আসলে আপনাদের রেসপন্সটা বুঝতে পারলে আমি বুঝবো যে আমি ঠিক পথে যাচ্ছি আর কি। আপনারা যদি বলেন যে বুঝতেছি না তাহলে আমি একটু মানে বুঝবো না যে আসলে ঠিক পথে যাচ্ছি কিনা আর কি, বুঝছেন না? আপনি একটু ইয়াস স্যার একটা বলে টলে আমি একটু খুশি হবো আর কি, বুঝছেন? আচ্ছা যাক, তারপর আসেন লেস। এবার গ্রস প্রফিটটা পেয়ে গেলাম না গ্রস প্রফিটটা? এবার আমরা কি করলাম? লেস সেলিং ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বাদ দিলাম। এটা মানে দুইটা পার্ট, একটা ভ্যারিয়েবল পোরশন একটা ফিক্সড পোরশন বাদ দিলাম, ঠিক আছে? বাদ দেওয়ার পরে আমি পেয়ে গেলাম কি নেট প্রফিট লস। হ্যাঁ, এই যে আপনারা এই যে কি বলে নেট প্রফিট স্যার, হ্যাঁ নেট প্রফিট পেয়ে গেলাম, নেট প্রফিট, হ্যাঁ নেট প্রফিট পেয়ে গেলাম। বিভিন্ন কোম্পানিগুলোর যে আপনার স্টেটমেন্ট, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট গুলো তো নিশ্চয়ই সবাই দেখছেন, অঙ্ক করার সময় দেখছেন। আপনার তো বিভিন্ন কোম্পানির এজিএম বইগুলো তো দেওয়া থাকে, ওগুলো দেখছেন না সবাই? একেবারে সব ইনকাম স্টেটমেন্ট গুলা আপনি যদি বাংলাদেশের গুলো দেখেন, আপনার ওই যে মানে স্টক এক্সচেঞ্জ থেকে যেগুলো আসে বিভিন্ন কোম্পানির যে অ্যানুয়াল যে স্টেটমেন্ট গুলো আছে, প্রফিট লস বা ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট গুলো বা হ্যাঁ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো, সিস্টেম কিন্তু দেখবেন যে একই রকম। সেলস, এই যে এখন যেখানে যেটা দেওয়া আছে এই ফরম্যাটটা যেটা দেওয়া, সেলস মাইনাস কস্ট অফ সেলস বা কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ গুডস সোল্ড, তারপর গ্রস প্রফিট বের করে তারপর ওখান থেকে লেস করে সেলিং, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিন কস্ট, এগুলো মাইনাস করে নেট প্রফিট আনে। এই যে ফরম্যাটটা আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই সিস্টেমে কিন্তু আমাদের বিভিন্ন কোম্পানিগুলো রিপোর্টিং গুলো আমরা দেখতে পাই সাধারণত, বুঝছেন? মার্জিনাল কস্টিং না, আমি অবজারভেশন কস্টিং এর সিস্টেমের কথা বলতেছি। তাহলে এইটাই দেখবেন যে আপনারা একই কথাই এখানে বরাবর সেম কথা, আমরা অবজারভেশন কস্টিং সিস্টেম ফরম্যাটের মধ্যে আমরা কিভাবে প্রফিট স্টেটমেন্টটাকে শো করব সেটার একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই স্টেটমেন্টটা কি সবাই বুঝছেন? স্যার বোঝা গেছে? বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার মনে হয় যে নামাজের মাগরিবের সময় হয়েছে, 5-7 মিনিট কি ব্রেক করব? নামাজ পড়েনি সবাই? 10 মিনিট লাগে, 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে না? তা এখন কয়টা বাজছে আপনাদের ঘড়িতে বলেন দেখি? 5:51 বাজে স্যার। 5টা 5:51 বাজে স্যার। 5:51 আমরা তাহলে ঠিক 6:05 মধ্যে, না 15 মিনিট কি লাগবে? 10 মিনিট নি, 10 মিনিটের মধ্যে আধা শেষে আরো 2-1 মিনিট লাগবে স্যার। হ্যাঁ তো ওযু করে ফেলেন, ওযু তো আমার আছে, আমি ওযু করেই বসছিলাম। টাইম ভেরি করে তো এক জায়গায় আগে পরে হয় আজান স্যার। সেটা অলরেডি আজান দিয়ে দেছে আরো 5 মিনিট 3-4 মিনিট আগে। হ্যাঁ ঢাকায় মনে হয় আজান হচ্ছে, ঢাকাতে মনে হয়। আমি একটা আজান শুনতে পাচ্ছি, কোথায় হচ্ছে জানি না, এটা কোথাকার আজান আমার স্যার আমার এনিওয়েজ আমরা তাহলে 6:05 আসবো ইনশাআল্লাহ ফিরে। এখন এটা ওপেন থাক, এখানে থাক। এরপরে আমরা মার্জিনাল কস্টিংটা আসবো, ওটাকে একটু স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ খালেদ মাহমুদ। জি স্যার, মার্জিনাল কস্ট না স্যার? হ্যাঁ পরের পৃষ্ঠাটা আপনি স্ক্রিনে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। আমরা নামাজ পড়তে যাচ্ছি, নামাজের পরে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে 6:05। শাকাওয়াত ভাই কি আছেন এখানে? শাকাওয়াত ভাই, শাকাওয়াত ভাই আছেন? জি ভাই আছি। বলেন। শাকাওয়াত ভাই পিকচার গুলো কি এখানে দেওয়া যায়? এখানে কি একটু দেওয়া যায় ভাই? বুঝি নাই। পিকচার গুলো, যে পিকচার গুলো আপনি আমাদের ইয়াতে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, ওগুলো কি এখানে দেওয়া যায়?
এখানে বলতে কোথায়? জুমে আপলোড করা যায়। ফাইলের এখানে? তাহলে এখানে শেয়ার করে পড়া যেত আর কি। আচ্ছা বুঝছি, শেয়ারের জন্য বলতেছেন।
নামাজ করে দিচ্ছি না আমাদের ব্রেক আছে হ্যালো
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যাঁ ভাই, বলছিলাম যে কি আপনাদের কি মিটিংটা কি রেকর্ড করার কোনো সুযোগ আছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ আমি তো এসে গেছি, আপনারা কি আসছেন সবাই? জি স্যার, নামাজ শেষ সবার আলহামদুলিল্লাহ। আমি ওই আপনাদের চ্যাটে আমি ওই বইটার ইয়ে দিয়ে দিচ্ছি, রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন, এটা চেক করে। আমার আপনাদের চ্যাটে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, সো দ্যাট সবাই দেখতে পারবেন ওখানে। আর যারা দেখতে পারেননি তাদেরকে বলে দেবেন যে ওই বইটাই যেন থাকে সবার সামনে, তাহলে সো দ্যাট we would be able to cover the total syllabus and follow the classes as well. So আমরা স্টার্ট করি। জি স্যার তো আমাদের দেখেন এবার এটা স্ক্রিনটা কে দিচ্ছেন মাহবুব? স্যার। মাহবুব আপনি একটু বড় করেন তো স্ক্রিনটা, প্লাস করেন, প্লাস করে দেন। স্যার, দেখা যাচ্ছে স্যার? হাফ হয়ে গেলে কোনো জি স্যার। হাফ হয়ে গেলে যে আরেকটু কমাই দেন, আরেকটু কমান। এখন ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এই বইতে আপনার তো একটা সিল দেখতে পাচ্ছেন, নিউ রয়্যাল পাবলিকেশন। হ্যালো, আপনারা জি বুঝতে স্যার। পারছেন? এই যে এখানে স্ক্রিনের মধ্যে নিউ রয়্যাল পাবলিকেশনের একটা নাম্বার দেখতে পাচ্ছি, মোবাইল নাম্বার দেওয়া আছে। জি স্যার, মোবাইল নাম্বার দেওয়া আছে। এখানে কি পাবেন ওই বইটা সবাই? তাহলে এখানে সিল দেওয়া আছে তো। জি স্যার, এখানে ওরা দিবে স্যার, ওরা পাঠায় দিবে স্যার ওই কুরিয়ারে মনে হয়। ফ্যান্টাস্টিক, এই তো হয়ে গেল। আপনি এখানে একটা পেয়ে গেলেন, নাম্বারটা পেয়ে গেলেন। এটা কিন্তু নেক্সট ক্লাসে যেন সবার সামনে থাকে প্লিজ বইটা, হ্যাঁ? কারণ এই বইটা আমাদের সামনে থাকলে আমাদের অনেক দ্রুত আগাতে পারবো আমরা। আচ্ছা, তাহলে এবারে আমরা দেখেন মার্জিনাল কস্টিং ফরম্যাটটা পড়ছি আমরা। আমি স্ক্রিনটা ভালো পড়তে পারছি না, আমি আমার বই থেকে পড়ি, আপনারা ফলো করেন কেমন? দেওয়া আছে কি? প্রথমে একই রকম হবে সেলস, এটা আমরা পড়ছি মার্জিনাল কস্টিং প্রফিট ফরম্যাট। প্রফিট স্টেটমেন্ট ফরম্যাটটা কিভাবে হতে পারে মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে? প্রফিট স্টেটমেন্ট ফরম্যাটটা কিরকম সেটা আমরা একটা আলোচনা করতেছি। কেন আগেরটা আমরা করছিলাম কি, কোন সিস্টেমে করছিলাম? কস্টিং এর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের প্রফিট স্টেটমেন্টটা কেমন হতে পারে সেটা দেখালাম। এবার আমরা মার্জিনাল কস্টিং সিস্টেম যদি আমরা মেথডে রাখি তাহলে আমরা প্রফিট স্টেটমেন্টটা কেমন হবে তাই দেখব। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল সেলস, তবে সেলস থেকে আমরা কি বাদ দিচ্ছি? আমরা শুধু ভ্যারিয়েবল কস্টটা কিন্তু কিন্তু এখানে ফিক্সড কস্টের কোনো বিষয় নাই, যেহেতু মার্জিনাল কস্টিং ফরম্যাট। লেস ভ্যারিয়েবল কস্ট অফ সেলস। অ্যাবজর্পশন কস্টিং এ ছিলাম আমরা কিন্তু বলছিলাম লেস কস্ট অফ সেলস, ওখানে ভ্যারিয়েবল কথা লেখা ছিল না, এখানে কিন্তু বলছে লেস ভ্যারিয়েবল কস্ট অফ সেলস। কেন? বিকজ দিস ইজ মার্জিনাল কস্টিং সিস্টেম। তাহলে কি কি আছে এখানে? ওপেনিং স্টক প্লাস ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট। দেখছেন ভ্যারিয়েবল কথা কিন্তু এখানে আবার আসছে, যোগ করার পরে যা আসলো তা লিখলাম। এরপরে লেস ক্লোজিং স্টক, এই ক্লোজিং স্টকের ভিতরেও আমার কোনো ফিক্সড ওভারহেড কোনো লোড করা নাই। তারপরে আমার কস্ট অফ সেলসটা বের হয়ে গেল, তা সেলস থেকে কস্ট অফ সেল বাদ দিলে যেটা পেলাম সেটা থেকে আমি আবার ভ্যারিয়েবল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বাদ দিলে আমি যেটা পেলাম সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন না? মার্জিনাল কস্টিং এর সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্সেস গুলা
কস্ট গুলো বাদ দিলে আমি যা পাই সেটাকে বলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বলি, তাই না? কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। তারপরে আমরা এখন লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে হচ্ছে প্রোডাকশন ফিক্সড কস্ট কি আছে এবং সেলিং ডিস্ট্রিবিউশন অ্যাডমিন ফিক্সড কস্ট কি আছে, দুটোটা আমি যোগ করে টোটাল ফিক্সড কস্টটা বাদ দিলে আমি কন্ট্রিবিউশন মার্জিন থেকে টোটাল ফিক্সড কস্টটা বাদ দিলে নেট প্রফিট আসলো। এখানে কিন্তু গ্রস প্রফিটের কথাটা বলা নাই, খেয়াল করছেন আপনারা? জি না স্যার কি না খেয়াল করেন নাই? এই যে গ্রস দেখেন অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে গ্রস প্রফিট বলছি আমরা, কিন্তু এখানে কিন্তু গ্রস প্রফিট বলিনি। আমরা কি বলছি? নেট প্রফিট নাও আমরা কন্ট্রিবিউশন বলছি। কন্ট্রিবিউশন মার্জিন। ইয়েস এক্স্যাক্টলি, কন্ট্রিবিউশন মার্জিন বলছি আমরা, মার্জিন বলি নাই। মার্জিনটা তো এটা মার্জিনাল একটার ক্ষেত্রে, এখানে কন্ট্রিবিউশন আর কি, টোটাল কন্ট্রিবিউশন। তো টোটাল কন্ট্রিবিউশন কি হবে? আমরা তাহলে কিভাবে বের করবো? সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স গুলো বাদ দিব, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে যখন আমরা ফিক্সড কস্ট গুলো বাদ দিব, ফিক্সড কস্টের মধ্যে দুইটা, প্রোডাকশন ফিক্সড কস্ট এবং সেলিং ডিস্ট্রিবিউশন অ্যাডমিন ফিক্সড কস্ট, সবগুলো আমরা যখন যোগ করে টোটাল ফিক্সড কস্ট যখন বাদ দিয়ে দিব, কন্ট্রিবিউশন থেকে বাদ দিয়ে দিব, তখন যেটা পাবো সেটাকে বলা হবে কি? কি বলা হবে? নেট প্রফিট। নেট প্রফিট অর লস। বলেন, হ্যাঁ বলেন, রাইট, হ্যাঁ কথা বলেন। নেট প্রফিট অথবা লস, যেটাই হবে হবে আর কি। সো আমরা কি অ্যাবজর্পশন কস্টিং ফরম্যাট এবং মার্জিন কস্টিং ফরম্যাটটা মাথায় মোটামুটি ঢুকতে পারছি? জি স্যার। এক্সাম্পল 3টা দেখেন, এটা এখানে স্ক্রিনের মধ্যে দেখা নিচ্ছি, এক্সাম্পল 3 কথা লেখা আছে না? জি স্যার। এটাই আমরা পড়ি, আমাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কি লেখছে এখানে? এরি লিমিটেড মেক্স এন্ড, আমি কারো কথা ওভারহিয়ার করতে পারছি, প্লিজ একটু মিউট করবেন, সবাই একটু মিউট করবেন। যে কথা বলছেন সে কি মিউট করবেন একটু? আর যারা আমাকে রেসপন্স করবেন তারা ওপেন থাকে, যারা কথা বলছেন তারা একটু মিউট করেন, কথা বলেন। আচ্ছা, পেরি লিমিটেড মেক্স এন্ড সেলস আ সিঙ্গেল প্রোডাক্ট with the following information. কি ইনফরমেশন? সেলিং প্রাইস 50 টাকা, টাকা দরের দরকার নেই, আমি আগে সেলিং প্রাইস কি ইনফরমেশন কি আছে আমরা আগে এভাবে পড়বো। সেলিং প্রাইস আছে, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ভ্যারিয়েবল ওভারহেড কস্ট বলা আছে। কি বলা আছে আমরা পরে অঙ্ক করার সময় দেখবো। ফিক্সড ওভারহেড বলা আছে $5,000, বাজেটেড এন্ড অ্যাকচুয়াল আউটপুট এন্ড সেলস আর 1000 ইউনিট। দেখি আপনারা আনমিউট করেন, এটা বুঝছেন কিনা? জি স্যার। ফিক্সড ওভারহেড বলতেছে যে এখানে $5,000, আবার একটা কথা বলছে বাজেটেড, বলছে বাজেটের কথাটা শব্দ দেখেন, বাজেটেড এন্ড অ্যাকচুয়াল আউটপুট এন্ড সেলস, দুটো একই স্যার। তিনটা জিনিস বলছে, বাজেটেড, আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট এন্ড সেলস, তিনটাই 1000 ইউনিট। এখানের মধ্যে আমি ফোকাস করতে চাই বাজেটেড ওয়ার্ডটাতে। বাজেটেড কথাটা কেন বলছে? বাজেটের কথাটা বলছে এটার ইফেক্টটা কি হচ্ছে? ওই যে আমি ইয়েস অ্যাবসলিউটলি রাইট, আমি যখন ফিক্সড কস্ট আর পার ইউনিট কস্ট বের করতে হবে তখন আমাকে কিন্তু বাজেটের কথাটা, কত বাজেট করছি সেটা আমাকে লাগবে। তো ফিক্সড ওভারহেড আমার তো $5,000 আছেই বলছে আমাকে, তাহলে বাজেটের কত আসবে সেটা আমি বের করতে পারবো না? জি স্যার পারবো। তাহলে আমাকে এখন বলতে কি দুইটা অপশন, দুইটা আমাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে। একটা হচ্ছে কি ইউজিং অ্যাবজর্পশন কস্টিং, নাম্বার 1 ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড, নাম্বার 2 ক্যালকুলেট দ্য প্রফিট পার ইউনিট। আবার বি তে বলছে ইউজিং মার্জিনাল কস্টিং, ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন বলছে এখানে, প্রফিট বলে না কিন্তু, হ্যাঁ। আবার 2 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য টোটাল কন্ট্রিবিউশন, আর 3 নম্বর বলছে ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড। এই যে প্রথমে কন্ট্রিবিউশন বের করতে বলছে, তারপর আবার প্রফিটও বের করতে বলছে মার্জিনাল কস্টিং সিস্টেমে। আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম বলছে শুধুমাত্র প্রফিটটা বের করেন ওই পিরিয়ডের জন্য, এবং পার ইউনিট প্রফিট কত সেটা বের করতে বলছে। তাহলে কিভাবে করব? আগে অ্যাবজর্পশন কস্টিং দেখি কেমন। তাহলে আমাদের অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে যদি আমরা এখানে চাই, তাহলে আমাদের প্রথমে প্রফিট বের করতে বলছে। তাহলে আমাদের কাছে কি আছে? সেলসটা আছে না? সেলস কত ইউনিট বলছে? 1000 ইউনিট, 50 টাকা করে। কত টাকা? আপনারা লিখে ফেলেন, খাতা লিখে ফেলেন, নোট করে ফেলেন। হ্যাঁ, শর্টকাট লেখেন, অসুবিধা নেই। 50,000 টাকা। হ্যাঁ, এবার আসেন সেলস থেকে আমরা ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড সব ফিক্সড ওভারহেড বাদ দিতে হবে না অ্যাপ্লিকেশন কস্ট থেকে? তো হিসাব করি, ডাইরেক্ট মেটেরিয়াল 1000 ইউনিট না, কত টাকা? ডাইরেক্ট মেটেরিয়াল কত টাকা করে?
15 টাকা করে স্যার। 15 টাকা করে পার ইউনিট। 1000 ইউনিট কত টাকা? 15। এটা হ্যাঁ লেখেন, এটা লেখেন, লিখে রাখেন। ডাইরেক্ট লেবার কত টাকা? 10 টাকা করে স্যার 1000 ইউনিট। 1000 ইউনিট 10000 টাকা। ভ্যারিয়েবল ওভারহেড কত টাকা? ভ্যারিয়েবল ওভারহেড স্যার 5 টাকা করে 1000 ইউনিট। 1000 ইউনিট 5000 টাকা লেখেন। এবার ফিক্সড ওভারহেড কত টাকা বাদ দিবেন? এখানে স্যার বাদ দিব ফিক্সড ওভারহেড 5000 কে 1000 দ্বারা ভাগ করব স্যার। না, আমি তো টোটাল আমাদের টোটাল হিসাব করতেছি অলরেডি, সুতরাং এখন তো ইউনিট কত টাকা? তাহলে স্যার 5000 টাকা স্যার। তাহলে 5000 টাকাই, রাইট। তাহলে সব মিলাই আমার অ্যাপ্লিকেশন কস্টিং সিস্টেমে টোটাল কস্ট কত হইলো? 15000 যোগ 10000 যোগ 5000 যোগ 5000, তাই না? কত? 35000 টাকা। তাহলে এবার 50000 থেকে 35000 বাদ দেন, যেটা আসবে সেটা প্রফিট হবে না? দিস ইজ অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আমরা প্রফিটটা এখন পেয়ে গেলাম। তাহলে আমাদের ইউজিং অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড পেয়ে গেলাম কত টাকা? 15000 টাকা। এবার বলছে রিকোয়ারমেন্ট টু ক্যালকুলেট দ্য প্রফিট পার ইউনিট। তাহলে কত ইউনিট? পার ইউনিট স্যার 5000 ইউনিট। তাহলে আমরা 15000 কে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাইলাম? 1000 টাকা। এই স্ক্রিনটা দিয়েন না, কারণ এই স্ক্রিন দিলে আমরা আমাদের মাথা খেলবে না মাহবুব। জি স্যার, ঠিক আছে। আপনার এটা রাখেন দিন না, আমি চাচ্ছি সবার ব্রেনটা একটু করে খেলুক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। এটা যদি দিয়ে লাগাতে তাহলে কিন্তু ব্রেনটা খেলবে না। জি স্যার, তো আমাদের প্রিপারেশনটা পারফেক্ট হবে না। ওটা তো আমাদের কাছে আছেই, আমরা দেখবো, বারে বারে দেখবো ওটাই। কেমন? আচ্ছা ঠিক আছে। আমি বলবো, আপনারা হিসাব করবেন, আমাকে বলবেন, তাহলে আমার মনে হয় জিনিসটা পারফেক্টলি আমরা বুঝতে পারবো, আমাদের মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। শুধু প্রবলেমটা থাকলে হবে স্যার। হ্যাঁ, প্রবলেম থাকলে আমি তো সলিউশন তো আমার হাতের কাছে আছে, আমরা 1000বার দেখবো, বাসায় বসে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আলোচনার ক্ষেত্রে সবার একটু ব্রেনটা ওয়ার্ক করা দরকার আছে এখানে, সেই জন্য আমি চাচ্ছি যে আপাতত ওটা না দেখি। হ্যাঁ, ওটা তো আমাদের কাছে আছে, আপনারা যে কোনো সময় চাইলে দেখতে পারবেন ওটা, রাইট? তাহলে আমরা পেয়ে গেলাম কি? আমরা এখন ক্যালকুলেট, আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের প্রফিট ফর দ্য পিরিয়ড পেয়ে গেলাম এবং প্রফিট পার ইউনিট বের করলাম। এবার মার্জিনাল কস্টিং এ বের করবো আমরা, তাই না? তাহলে মার্জিনাল কস্টিং এ আমাদের বের করা কি বলছে? ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন পার ইউনিট। তো কন্ট্রিবিউশন পার ইউনিট আমরা সহজে বের করতে পারছি, তাই না? কস্ট কত, আমার ভ্যারিয়েবল কস্ট কত হয়েছে টোটাল? সেলস মাইনাস অল ভ্যারিয়েবল কস্ট, তাহলে কত হয়? সেলিং প্রাইস 50, পার ইউনিট কত? 15 যোগ 10 যোগ 5, 50 থেকে বাদ দেন, 20 হচ্ছে কন্ট্রিবিউশন। এটা বুঝেন না কে? কন্ট্রিবিউশনটা বুঝেন না কে? পার ইউনিট কন্ট্রিবিউশন কত? 20 টাকা হয়েছে, এটা সবাই বুঝছেন? বুঝতে পারছি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে 50 টাকা সেলস মাইনাস সব ভ্যারিয়েবল ওভারহেড, ভ্যারিয়েবল কস্ট গুলো, যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল 15 টাকা, ডাইরেক্ট লেবার 10 টাকা, ভ্যারিয়েবল ওভারহেড 5 টাকা। তাহলে 15 যোগ 10 যোগ 5 সমান আমার 30 টাকা। 50 টাকা থেকে বিয়োগ করলে 20 টাকা কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে গেলাম। তাহলে আমার সেলস হচ্ছে 1000 ইউনিট, তাহলে 20 টাকা কন্ট্রিবিউশন মার্জিন গুণ 1000 ইউনিট, তাহলে $20,000 আমি কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে গেলাম। আপনারা খাতার মধ্যে এটা রাফ হিসেবে করেন, টুকটুক করে ফেলেন, তাতে হবে যে ব্রেনটা ওয়ার্ক করবে এবং মাথা ঢুকবে এগুলো। তাহলে $20,000 পেয়ে গেলাম। এবার আবার কি? এবার আমাদের ফিক্সড এক্সপেন্সটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা প্রফিটটা পেয়ে যাবো না? কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা ফিক্সড ওভারটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা প্রফিটটা পাবো তো? জি স্যার। তাহলে 20,000 থেকে 5,000 বাদ দেন, ফিক্সড ওভারহেড বাদ দিলে কত পেলাম? $15,000। তাহলে এবার দেখেন অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে এবং মার্জিন কস্টিং সিস্টেমে একই $15,000 আমরা এখন প্রফিটটা পাইলাম। তাহলে প্রফিট স্টেটমেন্টটা আমার মিলে গেল এক্ষেত্রে, তাই না? মিলে গেল। মিলে যে গেল, এখন আমার একটা কথা জবাব দেন আপনারা। যদি আমার এখানে স্টকের মধ্যে কোনো যদি হেরফের থাকতো, তাহলে কি আমার প্রফিটটা এরকম করে আমরা মিলাতে পারতাম? মিলতো? জি না স্যার, তাহলে আমরা কস্ট পার ইউনিট বের করে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক যোগ বিয়োগ করে প্রফিট বের করতে হতো। আর একটা জিনিস করতে হইতো। জি স্যার। ওটা কি করতে হইতো? বুঝি নাই স্যার, কোশ্চেনটা আবার করবেন। আরো একটা জিনিস আমাদের করতে হইতো তখন, সেটা হচ্ছে কি, যখন আমাদের স্টক যদি হতো, তখন স্টক যদি হয়ে যেত, মানে তার মানে প্রোডাকশনটা বেশি করে ফেলছি, সেলসটা কম করছি, এটা এরকম সিচুয়েশন হতো। আন্ডার ওভারহেড স্যার, আন্ডার ওভারহেড, তাহলে আন্ডার ওভারহেড যে প্রশ্নটা আসতো, জি সেটা আসতো। কারো একটা আমি নয়েজ শুনতে পাচ্ছি।
দেব সাহা রকম নয় শুনতে পাচ্ছি। দেব সাহা, আপনার নয়েজটা বন্ধ করেন, আপনি মিউট করেন। দেব সাহা স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। নয়েজ পাচ্ছি, খুবই নয়েজ পাচ্ছি। দেব সাহা প্লিজ আপনি একটা বন্ধ করেন, আপনার নয়েজ শুনতে পাচ্ছি খুব। তারপরে তাহলে বুঝলাম আমরা জিনিসটা। জি স্যার, জি বলেন। কোশ্চেন ছিল স্যার, স্যার আমরা যে এই একটু আগে যে 7টা ফলো করছিলাম ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর, এটা যদি স্যার আমরা ওই ফরম্যাটটাতে করি তাহলে কিন্তু স্যার রেজাল্টটা সেম আসবে। যেমন সেম আসবে, এখানে সেম আসবে। জি ওপেনিং স্টকটা তো আমরা জিরো দিয়ে করব কস্ট পার ইউনিটকে, সেটাই তখন আসবে। যখনই ওপেনিং স্টক থাকবে তখন কিন্তু স্টক থাকলে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্টের বিষয়টা যখন চলে আসবে মাথায় যে এটা করতে হবে তখন আপনি জাজমেন্ট দিবেন বা করতে হবে বা করতে হবে না। আবার লং টার্মে গেলে কিন্তু আপনার শর্ট টার্ম পিরিয়ডে কিন্তু ডিফারেন্স থাকলে লং টার্ম পিরিয়ডে কিন্তু দেখবেন যে সিস্টেম করেন কিন্তু মার্জিন কস্টিং সিস্টেম করেন, যে কোনো সিস্টেমে দেখবেন যে প্রফিটটা কিন্তু মিলে যায়। আবার সেগুলো আমরা পরে আবার দেখবো যখন প্রবলেম সলভ করতে আমরা বুঝতে পারবো। তাহলে মোটামুটি এক্সাম্পল 3 থেকে আমরা কি করলাম, এখন আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে গেলাম 15,000, কেমন না? সবই তো পেলাম, করতে বলছে এটা বের করছি, তারপরে টোটাল কন্ট্রিবিউশনে বের করছি, আবার ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা বের করছি। তাহলে বোঝা গেছে জিনিসটা? জি স্যার। তাহলে মোটামুটি আমরা প্রফিট স্টেটমেন্ট সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেলাম। যখন আমরা প্রবলেম এক্সাম্পল গুলো সলভ করতে থাকবো ভবিষ্যতে আরো, তখন দেখবেন যে আরো আমাদের মাথা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন নেক্সট পেজে, রিকনসিলিং দ্য প্রফিট এন্ড রিকনসিলিয়েশন অফ প্রফিট। বুঝছেন? এখানে বলছে যে অ্যাবজর্পশন কস্টিং, এটা কে মাহবুব দিচ্ছেন? এটা মুস্তাফিজ দিচ্ছেন না? মুস্তাফিজ, এই স্ক্রিনটা আপনি করতে পারছেন মুস্তাফিজ? আচ্ছা যাই হোক, মুস্তাফিজের কথা আমি বুঝতে পারছি না। এই যে এইটা যদি স্ক্রিনটা আমরা পাই তো ও আমার বইয়ের সঙ্গে এটা পুরো মিলে যাচ্ছে, এটা ঠিক আছে। তো এখানে কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু প্রফিটস ক্যান বি রিকনসিডার্ড অ্যাজ ফলোস। দুইটা প্রফিটের অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিন কস্টিং এর যদি বলা থাকে তাহলে আমি রিকনসাইল কিভাবে করব? রিকনসিলিয়েশনটা মানে কি? মানে আমার মনে করেন অ্যাবজর্পশন কস্টিং দেওয়া আছে, অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট দেওয়া আছে, ওটার সঙ্গে বলছে যে ওটা থেকে আমি মার্জিনাল কস্টিং এর প্রফিটটা বের করতে বলছি। যদি এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি করব? তাহলে কি করব? এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাবজর্পশন কস্টিং প্রফিট মাইনাস করছে কি বা অ্যাডজাস্টমেন্ট করছে কি, ওটার সঙ্গে ইনক্রিজ অবলিক ডিক্রিজ ইন স্টক ইনটু ফিক্সড ওভারহেড পার ইউনিট। তাহলে মার্জিনাল কস্টিং এর প্রফিটটা পাইছে। এই কথাটা নিয়ে আমরা একটু আগেও অনেকক্ষণ ধরে বারবার আলোচনা করছি। এই যে রিকনসিলিয়েশন প্রফিটটা কিভাবে করবে সেটাও এখানে বলা হয়েছে। এটা বুঝেন না? কি বলেন? এটা ছাড়া যাবে না, এটা কিন্তু এটা বুঝেই আগে তো। ওই যে আমি আপনাকে বলছিলাম এটাই তো রিকনসিলিয়েশন নাকি প্রফিটের? হ্যাঁ এটাই রিকনসিলিয়েশন, আপনি যেটা বলছিলেন আলী হোসেন, তাই না? এটা এই কথাটা এইটা রিকনসিলিয়েশন অফ প্রফিট অ্যাবজর্পশন কস্টিং এর সঙ্গে যে মার্জিনাল কস্টিং প্রফিটটা বের করে রিকনসিলিয়েশন করে বের করা যায়, এই জিনিসটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা বলেন? আমরা আলোচনা করতে চাই এটা নিয়ে, কারণ এটা ছাড়া যাবে না। কে বলছেন আপনি? নাম কি? রিয়াদ হোসেন স্যার। রিয়াদ স্যার। রিয়াদ হোসেন, জি। আলী হোসেন বলবেন? না স্যার, আমি বুঝতে পারছি ব্যাপারটা এখন। এটা আমাদের আসলে অনার্সে ছিল না, এই কারেকশনটা ছিল না, এই রিকনসিলিয়েশনটা ছিল না। আর রিয়াদ হোসেনের কোশ্চেনের আনসারটা কি আপনি করেন? একটু করেন, আমি শুনি। আলী হোসেন বলেন কেন রিকনসিলিয়েশনটা এভাবে করতে হবে? এই রিকনসিলিয়েশনটা করতে হবে স্যার আমাদের অ্যাকচুয়াল প্রফিটটা নির্ণয় করার জন্য। ইনক্রিজ হলে কেন মাইনাস করব সেটা বলেন। এইখানে বলছে যে ইনক্রিজ ইন স্টক, এটাকে ব্র্যাকেট রাখছে মানে মাইনাস করতে হবে ইনটু ফিক্সড ওভারহেড পার ইউনিট। ফিক্সড ওভারহেড পার ইউনিট যখন আমরা বের করছিলাম
হ্যাঁ ইনক্রিজ হলে ওই যে স্যার বলছিলেন যে প্রফিটটা বাড়াই ফেলে স্টক, হ্যাঁ এই কেন জন্য কেন বাড়ায় ফেলছে কোথায় মূল বিষয়টা কোন জায়গায়? স্যার আমি বুঝতে পারছি, কিন্তু রিকনসিলিয়েশনটা আসলে আমরা এভাবে করি না, এই এটা জন্য তো স্যার ব্যালেন্স শিটে এফেক্ট করবে মনে হয় নাকি? যে যখন ইনক্রিজ হলে মাইনাস করার মূল কারণটা হচ্ছে স্যার, যখন আমাদের স্টকটা আমরা অধিক পরিমাণে প্রোডাকশন করে ফেলি তখন কস্টটা তো ওভারঅল প্রোডাকশনের মধ্যে ভাগ করে দিই, কিন্তু সেলস আমার কম হয়েছে, এই কারণে প্রফিটটা মার্জিনটা বেশি হয়েছে, ইনক্রিজ হওয়ার কারণে এটা মাইনাস স্যার। ভেরি গুড, দিস ইজ দ্য পয়েন্ট। কারো বুঝতে অসুবিধা থাকলে বলেন, এখানে আমরা এই আলোচনা শেষ করতে চাবো, কারণ এই আলোচনা যদি আমরা না বুঝে আগাই আমাদের কিন্তু প্রবলেম গুলা থেকে যাবে। এটা কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি আরেকবার বলেন। আমি আলী হোসেন যেটা বলছে এখন ওই কথাটাই আমি বলবো, সেটা হচ্ছে যে যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং এর যখন আমরা ফিক্সড ওভারহেড পার ইউনিট যখন হিসাব করি, তখন আমাদের সিস্টেম অনুযায়ী অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অনুযায়ী আমরা প্রোডাকশন যখনই হবে তখন আমরা ফিক্সড ওভারহেড পার ইউনিট কত টাকা সেটা আমরা প্রোডাকশনের মধ্যে আমরা লোডটা দিয়ে দিই। এখন আমি প্রোডাকশন অনেক বেশি করে ফেলছি কিন্তু সেল করতে পারি নাই, তাহলে আমার ইনভেন্টরি স্টক হয়ে সৃষ্টি হবে, তাহলে আমার প্রোডাকশন কস্টের একটা অংশ ইনভেন্টরিতে চলে যাবে তখন ফিক্সড ওভারহেডের ওই পোর্শনটা সহ। এখন যখন আমি সেল করব, আমি তাহলে আমার ওই যে যেহেতু খরচটা আমার ডিস্ট্রিবিউশন হয়ে অনেক প্রোডাকশনের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে আমার কস্ট অফ প্রোডাকশনটা কমে গেছিল প্রোডাকশন ওই ফ্যাক্টরি ওভারহেডের কারণে, তাহলে আমার সেল করার সময় তাহলে প্রফিটটা বেশি হয়েছিল কিনা বলেন? হ্যাঁ ঠিক আছে স্যার, এটাই এই যে বেশি হয়েছে এটাকে আমি আবার আমাকে অ্যাডজাস্টমেন্ট একটু করে দিব, কমায় ফেলতে হবে, কমায় ফেলতে হবে যে আমার আসল প্রফিট আসার জন্য। একেবারে এটা হচ্ছে আপনার যে সিম্পল প্লাস মানে যোগ বিয়োগ অঙ্কের হিসাব আর কি, কিন্তু জাস্ট মাথার মধ্যে রাখতে হবে যে কেন করতেছি জিনিসটা। মানে আমার এখানে আমার এটা নুরুজ্জামান ভাই আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। হ্যালো নুরুজ্জামান ভাই, কথা বন্ধ করেন। প্রবলেম। নুরুজ্জামানকে আমি মিট করে দিলাম। হ্যাঁ, তো শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার শুনতে পাচ্ছি। তাহলে এবার এক্সাম্পল 4টা কি বলছে? উল্টাও হতে পারে স্যার, যে আমার আসলে গত বছরের স্টক থেকে সেল বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আবার নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। হ্যাঁ, গত বছর স্টক আসছে সেক্ষেত্রে সেল হচ্ছে, তখন আবার আমাকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সেগুলো আমরা ভবিষ্যতে আসলে মেইন কনসেপ্ট যদি মাথা থাকে তখন আপনি অ্যাডজাস্টমেন্ট সব ধরনের করতে পারবেন, অঙ্ক করার সময় এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে কি অবস্থা। আমাদের টাইম তো শেষ হয়ে যাচ্ছে রে ভাই, আলোচনা করতে করতে শেষ হয়ে যায়। আচ্ছা তাহলে এবার আসেন এক্সাম্পল 4 কি বলতেছে। এক্সাম্পল 4 the details are exactly the same for example 3 but output and sales are now 3000 units instead of 1000 unit. কেমন? আগে ছিল 1000 ইউনিট, এখন হচ্ছে 3000 ইউনিট। Calculate the profit for the period using both absorption এবং marginal costing. Answer the question in any way that you want. এখানে কি হবে? এখানে বলতেছে যে আমাদের একই রকম সবকিছু আছে, খরচ পড়া সব একই রকম, খালি প্রোডাকশনটা এবং সেলসটা এই দুইটাই আগে ছিল 1000 ইউনিট, এখন হবে 3000 ইউনিট। সেক্ষেত্রে আমার কি হচ্ছে? সেক্ষেত্রে বলেন এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা আগে কত টাকা পেয়েছিলাম? 20 টাকা পেয়েছিলাম। জি। তো আমার 3000 ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা? 60000 টাকা। জি স্যার। ফিক্সড কস্ট কত ছিল? 5000 টাকা ছিল। জি স্যার। ফিক্সড কস্ট 5000 ছিল, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমি কত পাচ্ছি? 55000 টাকা পাচ্ছি, যেটা পাচ্ছি এটা প্রফিট। জি স্যার। মার্জিনাল কস্টিং সিস্টেমে করতে গেলে আমার একদম খুব সহজে এই প্রফিটটা আমরা বের করতে পারতেছি। আবার যদি আপনি আপনি যদি অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম করতে চান, তাহলে আপনাকে আবার হিসাব করতে হবে সেলস কত ছিল। সেলস 3000 ইউনিটের জন্য 50 টাকা করে 1.5 লক্ষ টাকা। জি। তারপর ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3000 ইউনিটের জন্য 15 টাকা করে 45000 টাকা। 45। ডাইরেক্ট লেবার 3000 ইউনিটের জন্য 10 টাকা করে 30000 টাকা। ভ্যারিয়েবল ওভারহেড 3000 ইউনিটের জন্য 5 টাকা করে 15000 টাকা। এবার ফিক্সড ওভারহেড 5000 টাকা দিলে ঠিক আছে, কিন্তু আমার সিস্টেম মানে অনুযায়ী কস্ট কাট অনুযায়ী অ্যাবজর্পশন কস্ট কাট অনুযায়ী আমি তো ভাই 3000 ইউনিট কি লোড দিয়ে দিব না? জি স্যার 3000 ইউনিট। তাহলে তো আমি ফিক্সড ওভার তো 3000 ইউনিট ইনটু 5 টাকা করে হলে 15000 টাকা ঢুকাই দিলাম, তাহলে 10000 টাকা বেশি ঢুকাই দিব না? জি স্যার অবশ্যই স্যার। এই যে 10000 টাকা তো আমার খরচ হয়নি আসলে, তখন আমাকে এটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ জি স্যার। বিয়োগ করতে, এই যে ওভার
এটাকে বলা হয় ওভার অ্যাবজর্পশন অফ ফিক্সড ওভারহেড। কত টাকা? 15,000 টাকা লোড দিছি, ওখান থেকে 10,000 বিয়োগ করে দেবো, 5,000 টাকা বের করবো। হ্যাঁ সরি, 5,000 টাকা বিয়োগ করে 10,000 টাকা হচ্ছে ওভার অ্যাবজর্পশন। এটাকে আমার ওই যে আমার সেলস থেকে যে আমার কস্ট সবগুলো লোড দিয়ে করছি, ওখান থেকে 10,000 টাকা বাদ দিয়ে 55,000 টাকা আমি পেয়ে যাবো তখন। কথা বোঝা গেছে? বুঝতে পারছি। এই যে জিনিসটা আমার এক্সাম্পল 4 এর মধ্যে, এটা বুঝেন না কেউ আসেন কিনা? এগুলো কিন্তু এটা বেসিক জিনিস, তো এগুলো আমাদের ভবিষ্যতে কিন্তু ব্যালেন্স অ্যানালিসিস লাগবে, বাজেটিং এর সময় লাগবে, এগুলা কিন্তু আমি এই জন্য একটু জোর দিয়ে করতে চাচ্ছি এগুলো। এক্সাম্পল 5 দেখেন, এক্সাম্পল 5টা আপনারা বাসায় দেখেন, আমি বরং ওরে এখানে তো অনেক পড়া বাকি আছে। আচ্ছা যাক, আমি এক্সাম্পল 5টা পরে আজকে ছেড়ে দেবো, কারণ টাইম হয়ে গেছে আমার, খুব দ্রুত যাচ্ছি। এক্সাম্পল 5টা একটু দেখেন তো আনন্দ, সামনে স্ক্রিনটা একটু সামনে আনেন। হ্যাঁ, কি বলছে এখানে? Z Limited manufactures a single product. The budgeted selling price and variable cost details are as follows. Selling price 15 টাকা, variable cost per unit, material cost, direct labor, variable overhead বলা আছে, budgeted fixed overhead বলা আছে $60,000 per annum, charge at a constant rate of each month. Budgeted production is $30,000 units per annum. এখন বলছে কি এখানে আবার নিচের লাইনে আরো কিছু কথা আছে, এটা কি জানতে পারবেন? আচ্ছা আমি বলি, এখানে বলতেছে বাজেটেড প্রোডাকশন $30,000 পার annum। এরপরে বলা আছে যে ইন এ মান্থ when actual production was 2400 unit and exceeded sales by 180 units, identify the profit reported under the absorption costing। বলছে যে যখন কোন একটা মাসে প্রোডাকশন হবে 2400 ইউনিট এবং আমার সেলস and exceeded sales by 180 ইউনিট, মানে সেলস থেকে 180 ইউনিট বেশি হয়েছে প্রোডাকশনটা, exceeded sales by 180 ইউনিট। এটা নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা আমি পড়ে যাচ্ছি। ইন এ মান্থ বলছে ইন এ মান্থ when actual production was 2400 unit and exceeded sales by 180 ইউনিট, identify the profit reported under the absorption costing। absorption costing এ যখন প্রফিটটা বের করতে বলছি, তাহলে প্রফিটটা বের করেন। সেলিং প্রাইস কত টাকা? 15 টাকা করে স্যার। আপনারা এখানে করবেন যেটা, সেটা ফার্স্ট অফ অল আপনার মার্জিনাল কস্টিং এ কত, মার্জিনাল কস্টিং অনুযায়ী আগে প্রফিটটা বের করে ফেলেন। তারপর ওটাকে আমরা ফিক্সড কস্ট করে অ্যাডজাস্টমেন্ট করে আমরা এতে যাব। তাহলে মার্জিনাল কস্টিং অনুযায়ী আমার মার্জিনাল কস্টিং কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 15 টাকা বিয়োগ 15 বিয়োগ 3 টাকা 50, 4 টাকা 2 টাকা, তাহলে কত হয়? টোটাল কত হয়? যা হয় 15 থেকে বাদ দিলে কত হয়? 15 বিয়োগ 3 টাকা 50 বিয়োগ 4 টাকা বিয়োগ 2 টাকা। হ্যাঁ, তাহলে টোটাল কত হয়? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত হচ্ছে? 5 টাকা 50। না 2.5 না, 2.5 করতে পারলেন আপনি। 5.5 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড তো ডিরেক্ট কস্টিং আসার কথা। না আমি যা বলতেছি, আগে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করে আমি প্রফিটটা বের করব, প্রফিটে যাবো আস্তে করে, কন্ট্রিবিউশন মার্জিনের সঙ্গে ফিক্সড কস্টটাকে ইয়ে করব, অ্যাডজাস্টমেন্ট দিব। এখন আমার কন্ট্রিবিউশন মার্জিন পাইছি 15 টাকা বিয়োগ 3 টাকা 50 পয়সা বিয়োগ 4 টাকা বিয়োগ 2 টাকা, তাহলে আমি কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি 5 টাকা 50 পয়সা। ঠিক আছে তো কিনা? জি স্যার ঠিক আছে। এবার আসেন ইউনিট সোল করছি কত? 2400 ইউনিট বিয়োগ 180 ইউনিট। বলছি না এখানে বলা আছে প্রশ্নের মধ্যে ইন এ মান্থ when actual production, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন না আপনারা, কিন্তু আমি বই থেকে বলছি, এটা আপনারা শুনেন সবাই। ইন এ মান্থ when actual production was 2400 ইউনিট and exceeded, শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শেষ 1 মিনিট শেষ করে যাচ্ছি। হ্যাঁ এই যে এখানে ইন এ মান্থ when actual production was 2400 ইউনিট and exceeded sales by 180 ইউনিট, identify the profit। তাহলে আমি এখানে ওই এখানে 2400 থেকে 180 বিয়োগ করলে 2220 ইউনিট হচ্ছে কি আমার ইউনিট সোল। তাহলে আমার 5 টাকা 50 পয়সা করে কন্ট্রিবিউশন 2220 এর জন্য যা হয় কত? 12,210 হবে বোধহয় কন্ট্রিবিউশন, এবং ওটা থেকে ফিক্সড কস্ট 5,000 টাকা বাদ দিলে 7,210 টাকা আমার এখানে কি আসবে? আমার আসবে 7,210 টাকার সঙ্গে আমি এই কোশ্চেনটা আমার অ্যাবজর্পশন কস্টিং এ বেশি চলে গেছে, 180 ইউনিটের জন্য লোড হয়ে গেছে 5 টাকা, আপনার 2 টাকা করে 360 টাকা। তাহলে 7,210 টাকা যোগ 360 টাকা, যেটা ওভারলোড অ্যাবজর্পশন কস্টিং এর হিসেবে চলে গেছিল, ওটা যোগ করলে আমি অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিটটা পেয়ে যাচ্ছি। তাহলে 7,210 টাকা যোগ 360 টাকা 70 টাকা, 7,570 টাকা। এটা আমাদের এক্সাম্পলের সমাধান তো দেওয়া আছে বইতে, আমি জাস্ট বলে দিলাম আলোচনার ক্ষেত্রে, আপনার মাথাটা আপনার ব্রেনে কাজ করলেন এবং এটা দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো আজকে ক্লাস একটু পর্যন্ত থাকলো, আমি আর একটু আগে চাইছিলাম কিন্তু আগে তো পারলাম না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কভার করে ফেলবো। স্যার ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা প্রশ্ন ছিল।
বলেন, টাইম কিন্তু শেষ, যে কোনো সময় চলে যাবে। হ্যাঁ বলেন। এই সাবজেক্টের টোটাল ম্যাথ আসবে কয় নাম্বারের? এটা 100 মার্কের পরীক্ষা। আপনার থিওরি, এটা থিওরি প্লাস অঙ্ক সবই থাকবে। থিওরিতে জোর দিতে হবে, কারণ থিওরি এখানে অনেক কিছু কনসেপচুয়াল বিষয় আছে যেগুলো আপনি অ্যাভয়েড করলে অঙ্ক করতেই পারবেন না একদম। এখানে থিওরি আপনি লেখেন না লেখেন, থিওরি আপনাকে জানতেই হবে, এবং থিওরিগুলো আমি এই জন্য বিশদভাবে আলোচনা করবো যাতে আপনার কনসেপ্টের মধ্যে কোনো না কোনো সমস্যা না থাকে। আপনি যখন প্রশ্ন পড়ে যখন কনসেপ্ট ক্লিয়ারলি যখন আনসার করতে যাবেন, দেখবেন যে অঙ্ক সব পারতেছেন। এগুলো কোনো কঠিন কিছু না, একদম একদম সহজ অঙ্ক একদম, যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে। এই জন্য আমি থিওরি বিষয়ে আলোচনা করবো যাতে কনসেপ্ট যেন আমাদের কোনো ইয়ে না থাকে, সমস্যা না থাকে। ঠিক আছে আচ্ছা স্যার, জি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, সমস্যা নেই। ঠিক আছে স্যার। আর স্যার একটা জিনিস হচ্ছে হ্যাঁ, যে thank you 5 so নাম্বার এটা